তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারিয়া আক্তার, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা এসেছি জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেওয়ার জন্য। জীববিজ্ঞান প্রথম পত্রের একেবারে প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়, এই দুইটা অধ্যায় আজকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? আপনার দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা, না আপু, দেখতে পাচ্ছি না। আমি তো মাইক্রোফোন গুলো মিউট করে দিলাম, কিন্তু তারপর আপনারা কথা বলতেছেন কিভাবে, আমি তো সেটাই বুঝতেছি না ভাই। শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এখন কি স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড কি এখন দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে দুইটা অধ্যায়, একেবারে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। আর একেবারে শেষ অধ্যায় 12তম অধ্যায় যেটা, সেটা হচ্ছে জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ। তো আমার পরিচয় তো আমি দিলামই, তো সমস্যা নাই, আমরা আজকে পড়া শুরু করব। আমি আজকে যে 1-1.5 ঘন্টার যে লেকচারে আমি যে অনেক কিছু তোমাদেরকে পড়িয়ে দিব বা অনেক কিছু পড়ায় ফেলবো এমনটা না। আমি আসলে আজকে তোমাদেরকে বুঝাবো বা দেখাবো তোমরা জিনিসগুলো আসলে কিভাবে পড়বা। তা আমি বিশ্বাস করি কেউ কাউকে আসলে কিছু শিখাতে পারে না যতক্ষণ না তোমার নিজের শিখার আগ্রহ থাকবে বা তুমি নিজে শিখতে চাইবে। ঠিক আছে, তো আমি আজকে আসলে অনেক বেশি কিছু তোমাদেরকে পড়াবো না। আমাদের বেসিক ভিডিওগুলো আছে, তোমরা ইউটিউবে বেসিক ভিডিওগুলো দেখবা। তা আমি আজকে তোমাদেরকে আসলে দেখাবো যে একটা জিনিস তুমি কিভাবে পড়বা বা কিভাবে মনে রাখবা। ঠিক আছে, তো চলো শুরু করে দেই। তো প্রথমেই আমরা এই যে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের বইয়ে একটা অংশ আছে, সেটা হচ্ছে উপক্রমণিকা। এই জিনিসটা তোমাদের এইচএসসি সিলেবাসে ছিল না, ঠিক আছে? তো এইচএসসি সিলেবাসে ছিল না, কিন্তু এটা থেকে কিন্তু অ্যাডমিশনে প্রায় সময় প্রশ্ন আসে। তা আমি উপক্রমণিকাটা তোমাদেরকে একটু পড়াবো। এটা আমাদের বেসিক ভিডিওতে আছে, তাও আমি আরেকবার তোমাদেরকে পড়াচ্ছি। অনেকের কাছে হয়তো একটু কঠিন মনে হয়, অনেকে পড়ো না। তো চলো শুরু করা যাক। উপক্রমণিকা, সেটা হচ্ছে উপক্রমণিকার একেবারে প্রথমে যে অংশটা আছে সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 5 লক্ষের মতো। তুমি এই সংখ্যাটা চাইলে মনে রাখতে পারো যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 5 লক্ষ, আর প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 13 লক্ষ। এগুলো হচ্ছে আবিষ্কৃত, এখনো কিন্তু সবগুলো আবিষ্কৃত করা হয়নি। তো এই যে লক্ষ লক্ষ প্রজাতির যে জীবগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। উপক্রমণিকার প্রথমেই তোমাকে আন্তর্জাতিক নামকরণের যে নীতিমালাগুলো আছে সেগুলো একটু জানতে হবে। এগুলো তোমরা 9-10 থেকে পড়ে আসছো, তাই না? তো তারপরে যারা জানো না সেগুলো তোমরা একটু পড়ে নিবা। তো নামকরণের যে নীতিমালা সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অন বোটানিক্যাল নমেনক্লেচার। এখানে দেখো তোমাকে এই যে অফ এই শব্দটা মনে রাখতে হবে, নমেনক্লেচার এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর নমেনক্লেচারের জায়গায় তোমাকে প্রশ্নে দিয়ে দিবে নমেন কালচার। ওকে, তো ওই সময় দেখা যাবে সবগুলো একরকম অপশন, তোমার প্যাচ লেগে যেতে পারে। তো তুমি এখান থেকে মনে রাখবা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, বা সংক্ষেপে যেটাকে বলা হয় আইসিবিএন। এটা কি? এটা হচ্ছে আমাদের নামকরণের আন্তর্জাতিক নীতিমালা। কেমন? তো আইসিবিএন এর এই যে নীতি অনুসরণ করে যখন কোনো একটা জীবের নামকরণ করা হয়, তার একটা স্বতন্ত্র নাম প্রদান করা হয়, সেটাকে বলা হয়ে থাকে নামকরণ। তো আইসিবিএন এর বর্তমান যে নাম, এই আইসিবিএন নামটা ছিল পূর্বে, এখন এটার বর্তমান নাম হচ্ছে আইসিএন। আইসিএন মানে হলো ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর অ্যালজি, ফানজাই অ্যান্ড প্ল্যান্টস। দেখো এই যে আমাদের যে উদ্ভিদগুলো রয়েছে, উদ্ভিদগুলো থেকে অ্যালজি আর ফানজাই এই দুইটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, তার কারণ তাদের বৈশিষ্ট্যগুলো উদ্ভিদের সাথে মিলে না। তো এটাই হচ্ছে কথা, তুমি এখান থেকে মনে রাখবা বর্তমানে নাম হচ্ছে আইসিএন আর আগের নাম ছিল হচ্ছে আইসিবিএন। কেমন? এই জিনিসটা দেখো, আমরা সবাই জানি যে নামকরণ যেখানে সেখানেই আসবে ক্যারোলাস লিনিয়াস, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো সর্বপ্রথম উদ্ভিদের নামকরণ করেন, যদি সর্বপ্রথম উদ্ভিদের নামকরণ করেন কে এরকম প্রশ্ন আসে, তখন তোমাকে এই নামটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাসপার বাউহিন। ওকে, ক্যাসপার বাউহিন সর্বপ্রথম উদ্ভিদের নামকরণ করেন। কিন্তু আমরা নামকরণ শুনলেই মনে করি আরে এটা তো ক্যারোলাস লিনিয়াস, কিন্তু যদি আসে যে সর্বপ্রথম সকল উদ্ভিদের দ্বিপদ নামকরণ করেন, সেটা হচ্ছে
ক্যারোলাস লিনিয়াস। আর সর্বপ্রথম উদ্ভিদের দ্বিপদ নামকরণ করেন হচ্ছে ক্যাসপার বাউহিন। তো তুমি এই জিনিসগুলো দেখো, ভর্তি পরীক্ষায় কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন আসে, কিন্তু প্যাচ লাগিয়ে প্রশ্ন করে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ আছে যাদের টার্গেট হচ্ছে মেডিকেল? মেডিকেলে কিন্তু এই জিনিসগুলো বেশি পেঁচিয়ে প্রশ্ন করে, ঠিক আছে? তো পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো পরবর্তী স্লাইডের যে জিনিসটা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের যে একক, শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা একককে বলা হয় ট্যাক্সন। এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে। এটা বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে যে হচ্ছে শ্রেণীবিন্যাসের যে একক তাকে এক কথায় কি বলা হয়, তাকে এক কথায় বলা হয় ট্যাক্সন। ওকে, আচ্ছা তোমরা কি কেউ মাইক আনমিউট করে রাখছো? মাইকটা একটু কষ্ট করে মিউট করো সবাই, আমি পারছি না, তোমাদের শব্দ হচ্ছে, শব্দটা ডিস্টার্ব করছে বাবা। আচ্ছা দেখো, শ্রেণীবিন্যাসের যে একক সমূহ তোমাকে মনে রাখতে হবে, সিরিয়ালে এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ইংলিশেও মনে রাখবা কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। দেখো তোমাদের যাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে টার্গেট, যাদের এরকম আশা আছে যে আমি ওই ইউনিভার্সিটি গুলোতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এবার রিটেন আছে। তো রিটেনে তোমাকে প্রশ্ন দিতে পারে যে শ্রেণীবিন্যাসের একক সমূহ লিখো, বা হয়তো একটা প্রাণী দিয়ে দিবে, প্রাণী দিয়ে বলবে তাদের যে তাদের শ্রেণীবিন্যাস করো। এখন তুমি শ্রেণীবিন্যাস করবা, কিন্তু শ্রেণীবিন্যাসের এককগুলো যদি সিরিয়ালি না জানো তাহলে কি শ্রেণীবিন্যাস করা সম্ভব? সম্ভব না। তো তোমাকে এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে, জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। দেখো এখানে আমি এম লিখে রেখেছি, এম এর মানে হলো মেডিকেল। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে শ্রেণীবিন্যাসের একক সমূহ সিরিয়ালে কোনটা। তো সিরিয়ালটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা তুমি একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, ঠিক আছে? তো আমি আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে প্রশ্ন আসে বা তোমরা কিভাবে পড়বা। পড়ার দায়িত্বটা কিন্তু তোমার, ওকে? এই যে দেখো এখানে কয়েকটা সংক্ষিপ্ত নাম রয়েছে, আইসিবিএন, আইসিজেডএন, আইএপিটি আর হচ্ছে আইসিইউএন। দেখো আইসিবিএন মানে হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, অর্থাৎ উদ্ভিদের যে নামকরণের যে সংস্থা সেটা। এখানে অফ সংখ্যাটা, অফ নামটা দেখো, এই যে অফ শব্দটা। আইসিজেডএন হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তো এখানে আমি আগেই বলেছি নমেনক্লেচারের জায়গায় নমেন কালচার করে দেবে, বা হচ্ছে অফের জায়গায় তোমাকে ফর দিয়ে দেবে বা অন দিয়ে দেবে। তাহলে বোঝা গেছে যে এখানে কোন জায়গায় তোমাকে প্রশ্নে প্যাচ লাগিয়ে দিবে। তোমাকে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর জেডএন তে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আর আইএপিটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্লান্ট ট্যাক্সোনমি। এই যে দেখো এখানে কিন্তু আবার ফর। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস। তো তুমি এই সংক্ষিপ্ত রূপগুলো থেকে প্রায় সময় কিন্তু প্রশ্ন আসে, তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা। এরপর দেখো পুস্তক সমূহ, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম বই লিখেছেন, তাই না? এই বইগুলোতে তারা বিভিন্ন ধরনের গবেষণা, তাদের বিভিন্ন ধরনের ধারণাগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন। তো এই যে পুস্তক সমূহ রয়েছে, পুস্তকগুলো মনে রাখতে হবে। দেখো প্রথমে হচ্ছে অরিজিন অফ স্পেসিস, এটা কে লিখেছেন? ডারউইন। এটা অবশ্যই মনে রাখতে হবে, ডারউইন কি করেছেন? বিবর্তনবাদ প্রবর্তন করেছেন, তাই না? এরপর দেখো ক্যানন অফ মেডিসিন, এটা কার লেখা? এটা হচ্ছে ইবনে সিনার লেখা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিস প্ল্যান্টারাম, এটা কার লেখা? এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের লেখা। তারপর দেখো জেনেরা প্ল্যান্টারাম, এটা কার লেখা? বেনথামো হুকার। ডি হিস্টোরিয়া প্ল্যান্টারাম, এটা লেখা থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক, এটা তোমাকে মনে রাখতে হবে। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা তোমরা কেউ কি বলতে পারবে যে প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আমাকে একটু বলো তো চ্যাট বক্সে দেখি, প্রাণী বিজ্ঞানের জনক কে বলো তো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? প্রাণী বিজ্ঞানের জনক কি কেউ কি জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রাণী বিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল, ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস, আর প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তোমরা একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আসলে শুনছো আমার কথা, বা তোমরা আমার কথা বুঝতে পারছো নাকি আমি বলেই যাচ্ছি তোমরা শুনছো, এরকম তো হবে না। একটু সাথে সাথে রেসপন্স করবা, কেমন? আচ্ছা এরপর দেখো সিস্টেমা নেচার কার লেখা? এটা লেখা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এখানে 5টা এককের বিবরণ দেন। ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম বর্গ, গোত্র, শ্রেণী, এগুলোর মধ্যে তিনি 5টা এককের বর্ণনা দেন এই যে সিস্টেমা নেচার নামক গ্রন্থে। এরপর দেখো ডি ক্যান্ডেল নামের একজন, তিনি লিখেছেন থিওরি এলিমেন্টারি ডি লে বোটানি।
তো তুমি এই যে পুস্তক সমূহের যে নামগুলো এগুলো একটু কষ্ট করে পড়ে রাখবা, এগুলো মনে রাখবা, ঠিক আছে? তাহলে এর পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে হচ্ছে উদ্ভিদ জগৎ যে আছে, উদ্ভিদ জগৎকে বিভিন্ন উদ্ভিদবিদ বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। তো এই যে শ্রেণীবিন্যাসটা করেছেন এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগ হচ্ছে, প্রথমে দেখো কৃত্রিম, প্রাকৃতিক আর হচ্ছে জাতিজনী। কৃত্রিম, প্রাকৃতিক আর জাতিজনী। তো এগুলা থেকে আমরা পড়বো ওই যে কৃত্রিম শ্রেণীবিন্যাসটা যে করেছেন যে বিজ্ঞানীগুলো, তাদের নাম হচ্ছে থিওফ্রাস্টাস আর লিনিয়াস। এই জিনিসটা আমার মনে থাকতে চাইতো না পরীক্ষার সময়, যে কৃত্রিম কে প্রাকৃতিক কে। তো তুমি এভাবে মনে রাখবা, কৃত্রিম থিওফ্রাস্টাসের মনে রাখবা থা, আর লিনিয়াসের হচ্ছে লা। তাহলে থালা, কৃত্রিম শ্রেণীবিন্যাস, থালা কৃত্রিম থালা, তাহলে কৃত্রিম শ্রেণীবিন্যাস করেন কে থিওফ্রাস্টাস আর হচ্ছে লিনিয়াস। ওকে, এরপর দেখো প্রাকৃতিক। প্রাকৃতিকে অনেকগুলো বৈজ্ঞানিকের নাম দেখো, মাইকেল অ্যাডামসন, ল্যামার্ক, ডি জুসো, ডি ক্যান্ডেল, বেনথাম হুকার ইত্যাদি ইত্যাদি। তো তুমি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেনথাম হুকার আর হচ্ছে ল্যামার্ক, এই নামগুলো মনে রাখা। তাহলে বেনথামের বে, হুকারের হু, আর ল্যামার্কের হচ্ছে লা। তাহলে মনে রাখবে বেহুলা। আর প্রাকৃতিকের মনে রাখবে প্রকৃতি। তাহলে বেহুলা আর প্রকৃতি, বেহুলার প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক। এখানে মনে রাখবে বেনথাম হুকার আর হচ্ছে ল্যামার্ক। এখান থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে যে হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস কে করেন, থিওফ্রাস্টাস আর লিনিয়াস। বা হচ্ছে প্রশ্ন আসবে ল্যামার্কের শ্রেণীবিন্যাসটা কি, সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, ঠিক আছে? এরপর দেখো জাতিজনী। জাতিজনীতে আছে হচ্ছে অ্যাংলার, প্রান্টল, হাচিনসন, বেসি, ক্রনকুইস্ট, টাকওয়েন প্রমুখ। তো তুমি এখান থেকে বৈজ্ঞানিকের নামগুলো একটু করে মনে রাখার চেষ্টা করবে, কেমন? পরবর্তী স্লাইডে দেখো এই যে থিওফ্রাস্টাস যে কৃত্রিম শ্রেণীবিন্যাস করেন। কৃত্রিম শ্রেণীবিন্যাসটা সম্পর্কে আমরা একটু পড়বো। কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রথমে হচ্ছে বিরুৎ। বিরুৎ হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেগুলো হচ্ছে ছোট কিছুটা ঘাসের মতো। তো এগুলাকে তিনটা ভাগে ভাগ করেন তিনি। প্রথমে হচ্ছে অ্যানুয়াল, যাকে বলা হয় বর্ষজীবী। বর্ষজীবী মানে হচ্ছে যেগুলো বছরে একবার ফল দেয়, ফল দিয়ে হচ্ছে সেটা মারা যায়। তো এরকম হচ্ছে সরিষা। দেখো সরিষা কিন্তু বছরে একবার চাষ করা হয়, চাষ করার ফলে ফলে কি হয়, সরিষাটা সংগ্রহ করা হয়, সেখান থেকে তেল করা হয়। এরপর দেখো ছোলা, ছোলার একই অবস্থা। তাহলে এটা মনে থাকবে না যে বর্ষজীবী হচ্ছে সরিষা এবং ছোলা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্ষজীবী বিরুৎ কোনগুলো, কোনগুলো সেগুলো হচ্ছে সরিষা আর ছোলা। এরপর দেখো বাইনিয়াল, বা যেটাকে বলা হয় দ্বিবর্ষজীবী। বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে? আর এখানে নিয়াল যে শব্দটা এসেছে অ্যানুয়াল থেকে, তাহলে বাই আর অ্যানুয়াল হচ্ছে বাইনিয়াল মানে হলো দ্বিবর্ষজীবী। তাহলে দ্বিবর্ষজীবী কি কি আছে, মূলা আর হচ্ছে ফুলকপি। তো এটা মনে রাখতাম কিভাবে, দেখো মূলা আর ফুলকপি, আর বাই, বাই মানে হচ্ছে দুই, তো এটাকে ইংলিশে কি বলা যায়, টু। তাহলে মূল টু ফুল, মূল টু ফুল মানে হচ্ছে মূলার মূল, মূলের হচ্ছে মূলা, তারপর হচ্ছে টু মানে হচ্ছে দ্বিবর্ষজীবী, আর ফুল মানে হচ্ছে ফুলকপি। তাহলে দেখো জীববিজ্ঞান কিন্তু তোমাকে এভাবে মুখস্থ করা খুব কঠিন হয়ে যায়। তুমি বিভিন্ন রকম সূত্র দিয়ে বা হচ্ছে বিভিন্ন রকমের ফালতু নেমোনিক্স বা হচ্ছে বিভিন্ন রকমের এই ছন্দ টন্দ এগুলা দিয়ে মনে রাখলে কিন্তু জীববিজ্ঞান অতটা কঠিন না। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো? কেউ একটু রেসপন্স করো তো। আচ্ছা, আমার পড়া কি বুঝতে পারছো নাকি আমি শুধু বকবকি করছি? আসলে আমি না নিজেই ঠিক কনফিউজড। আমার পড়া কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি না অনেক দ্রুত কথা বলি, বুঝছো? সারাক্ষণ বকবক করি তো, তো অনেক দ্রুত কথা বলি। তো তোমাদের যদি মনে হয় আমি খুব দ্রুত যাচ্ছি, তাহলে আমাকে থামিয়ে দিবা, বলবা যে আপু আপনি কিন্তু খুব দ্রুত কথা বলছেন। তাহলে আমাকে একটু থামিয়ে দিবা, আমি আস্তে আস্তে যাবো, ঠিক আছে? এরপর দেখো পার্নিয়াল, বা যেটাকে বলা হয় বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী কি কি আছে, আদা এবং হলুদ, এই দুইটা হলো বহু বর্ষজীবী। তাহলে আমরা এখান থেকে জানলাম বর্ষজীবী হচ্ছে সরিষা, ছোলা। দ্বিবর্ষজীবী হচ্ছে মূলা, ফুলকপি। এটা মনে রাখবে কিভাবে, মূল টু ফুল, ঠিক আছে? আর বহু বর্ষজীবী হচ্ছে আদা এবং হলুদ। এরপর দেখো উপগুল্ম। উপগুল্মকে বলা হয় আন্ডারস্রাব। তো এগুলা দেখো এখানে অদ্ভুত অদ্ভুত কয়েকটা নাম, সেগুলো হচ্ছে আশশেওড়া, কালকাসুন্দা, মটকিলা। তো এটা এইভাবে মনে রাখতাম আমি, দেখো আশশেওড়ার আ, কালকাসুন্দার কা, আর মটকিলার হচ্ছে ম। তো যেটা মনে রাখতাম এভাবে আকাম, ঠিক আছে? উপগুল্ম হচ্ছে আকাম করে, কি আকাম করে, আশশেওড়া, কালকাসুন্দা আর হচ্ছে মটকিলা, ঠিক আছে? এরপর দেখো শ্রাব। শ্রাবটা হচ্ছে গুল্ম। এখানে কি কি আছে, লেবু আর জবা। গুল্ম হচ্ছে এমন ধরনের উদ্ভিদ যেগুলো হচ্ছে ঝোপঝাড় যুক্ত, কখনো কখনো এগুলোতে কাটাও থাকে, একটু ঝোপঝাড় যুক্ত। তো এগুলো হচ্ছে উপগুল্ম। তো তুমি এখান থেকে মনে রাখবে এগুলো হচ্ছে লেবু আর জবা। আর ট্রি মানে হচ্ছে বৃক্ষ, যেগুলো আমরা সবাই চিনি। তো ট্রি আর বৃক্ষর মধ্যে কি কি আছে, আম, জাম। তো তুমি এখান থেকে উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা, কোনো রকম সমস্যা থাকলে আমাকে জানাবা পরবর্তীতে। তো
তো দেখো এখান থেকে আমরা কিন্তু থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম, বিরুৎ, উপগুল্ম, গুল্ম আর হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, দিন নিরপেক্ষ উদ্ভিদ। দিন নিরপেক্ষ উদ্ভিদ এটা মনে রাখার জন্য একটা টেকনিক, সেটা হচ্ছে SSSTTK। দিন নিরপেক্ষ উদ্ভিদের মধ্যে রয়েছে সন্ধ্যা মালতী, সূর্যমুখী, শসা, তুলা, টমেটো, কার্পাস। দেখো এস তে সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী ফুল সবাই চিনো, তারপর হচ্ছে সূর্যমুখী, তারপরে এস তে হচ্ছে শসা, টিতে হচ্ছে তুলা, টিতে হচ্ছে টমেটো আর কেতে হচ্ছে কার্পাস। তাহলে এই জিনিসগুলো হলো দিন নিরপেক্ষ উদ্ভিদ। তোমাকে প্রশ্নে দিবে যে দিন নিরপেক্ষ উদ্ভিদ কোনটা, তো এখান থেকে একটা অপশন দিবে আর হয়তো অন্যান্য অনেকগুলো অপশন দিয়ে দিবে, তো তোমাকে এখান থেকে মনে রাখতে হবে কোনগুলো আসলে দিন নিরপেক্ষ উদ্ভিদ। ঠিক আছে, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চাষ বা বিদ্যা। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের চাষ বা বিদ্যার মধ্যে এখানে দেখো অনেকগুলা নাম রয়েছে। শামুক চাষ, শামুক চাষকে বলা হয় হেলিকালচার। এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে যে ধরো রেশম চাষ, রেশম চাষের যে বিদ্যা তাকে কি বলা হয়, তাকে বলা হয় সেরিকালচার। ঠিক আছে, মৌমাছি, মৌমাছিটাকে বলা হয় এপিকালচার। তুমি কালচার শব্দটা মনে রাখবা, শামুক, শামুক হচ্ছে হেলি, রেশমটা হচ্ছে সেরি, মৌমাছি হচ্ছে এপি, মৎস্য চাষ। দেখো এই দুইটা জিনিসে প্যাচ লাগে, সেটা হচ্ছে মৎস্য বিদ্যা আর হচ্ছে মৎস্য চাষ। মৎস্য চাষটাকে বলা হয় পিসি কালচার, আর মৎস্য বিদ্যা যেটা সেটাকে বলা হয় হচ্ছে ইথিওলজি। ঠিক আছে, বনজ সম্পদ হচ্ছে সিভিকালচার, উদ্যান বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। তো এই নামগুলো তোমাদের কাছে মনে হয় একটু নতুন নতুন লাগতে পারে, কয়েকবার করে পড়ার পরে দেখবে আর কিন্তু কঠিন লাগছে না, জিনিসটা আসলে সোজাই লাগছে। তো এই বিভিন্ন ধরনের বিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে। তুমি এই যে কোনো একটা বই খুলো, বই খুলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে এই বিদ্যাটাকে কি, এই বিদ্যাটাকে কি বলা হয়। ঠিক আছে, তোমার এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে কিন্তু পড়তে হবে। উদ্ভিদ বিজ্ঞানে বিভিন্ন ধরনের বিজ্ঞানীর অবদান, এটা সম্পর্কে পড়বো। আমরা সবাই জানি, দেখো এই যে অ্যারিস্টটল, অ্যারিস্টটল কি করেছেন, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা রচনা করেছেন। ক্যারোলাস লিনিয়াস উনি কি করেছেন, এই যে নামকরণটা প্রবর্তন করেছেন, নামকরণ যেখানে সেখানেই হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিদ্যার জনক। এরপর উনি কি করেছেন, আধুনিক টেক্সোনমিক বোটানি এবং জুলজির জনক তিনি। তাহলে আমরা এখান থেকে এগুলো সম্পর্কে জানলাম। এরপর দেখো ক্যাসপার বাউহিন, ক্যাসপার বাউহিনের কাজ কি, উনি কি করেছেন, প্রজাতি যে শব্দ এটার প্রবর্তন করেছেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং কি করেছেন, পেনিসিলিন আবিষ্কার করেছেন। আচ্ছা পেনিসিলিন কি, তোমরা কি কেউ জানো পেনিসিলিন জিনিসটা কি, আমাকে একটু বলতে পারবা কেউ, পেনিসিলিন কি আসলে? পেনিসিলিন জিনিসটা কি, আমাকে একটু কেউ একটু বলো তো কষ্ট করে, তোমরা কি জানো কেউ পেনিসিলিন আসলে কি? পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করার কারণে কিন্তু অনেকের জীবন বেঁচে গেছে, অনেকে অনেকভাবে উপকৃত হয়েছে। তো এই পেনিসিলিনটা আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং, তার নামটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে হ্যাভারল্যান্ড, উনি হচ্ছে টিস্যু কালচার জনক। টিস্যু কালচার সম্পর্কে কিন্তু আমাদের একটা অধ্যায়ে আলাদা পড়াই আছে, তো সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে পড়বো। তুমি এখান থেকে নামটা মনে রাখবা যে টিস্যু কালচারের জনককে, টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাভারল্যান্ড। এরপর বংশগতিবিদ্যার জনক, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, সেই 19 থেকে পড়ে আসছি আমরা। তো এই জিনিসগুলো এখান থেকে এভাবে মনে রাখবা যে কোন বিজ্ঞানী কি কি অবদান রেখেছেন, এখান থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। আমি তোমাদেরকে পরবর্তীতে এই যে প্রশ্নগুলো, দেখো আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা একটু রেসপন্স করো প্লিজ যারা আছো, না পারলে বলো যে আপু পারি না, আমি কিন্তু বলে দিব। এখন আমি প্রশ্ন করব, প্রশ্ন হচ্ছে এই যে দেখো, যে জিনিসগুলো পড়ালাম সেগুলো থেকে প্রশ্ন। প্রজাতির নামকরণের সাথে জড়িত কোনটা বলো তো, আইসিজেডএন, আমি এখানে মনে হয় অপশন ভুল দিয়েছি। আচ্ছা দেখো আইসিজেডএন, এখানে ধরো আইসিজেডএম লেখা। তারপর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, ইউনাইটেড নেশন। আমাকে একটু বলো যে এখানের মধ্যে অ্যান্সারটা কি একটু বলো। আচ্ছা এ আর বি দুইটা একরকম অপশন হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আচ্ছা আমাকে একটু বলো। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ এ হচ্ছে, এ বা বি যেটাই বলো এটাই হচ্ছে উত্তর। তাহলে প্রজাতির নামকরণের সাথে জড়িত হচ্ছে আইসিজেডএন। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখি, কে শুনছো, দেখি কে আগে উত্তর দিতে পারে। সিস্টেমা নেচার এই গ্রন্থটার রচয়িতা কে, বলো এ বি সি ডি, অ্যান্সার কোনটা? সিস্টেমা নেচার গ্রন্থের রচয়িতা কে? আমি কিন্তু কিছুক্ষণ আগে গ্রন্থগুলোর নাম পড়ে এসেছি, কেউ একটু বলো শুনি। হুম, মাফি অ্যান্সার দিয়ে দিয়েছে, গড়ি তালুকদার, আব্দুল আহাদ, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ,
তোমরা সবাই পারছো, যাক তার মানে হচ্ছে আমি কিছু বুঝাতে পারছি, আমার তো মনে হচ্ছে আমি এমনি বকবক করে যাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে সিস্টেম অফ নেচার গ্রন্থের রচয়িতা, ভেরি গুড। এরপর দেখো শ্রেণীবিন্যাসের ধাপগুলো সম্পর্কে আমরা পড়েছি। দেখো এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটা আমাকে একটু বলো তো, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ বলো। গণ, প্রজাতি, শ্রেণী, পর্ব, বলো। ইসমতারা ফার্স্ট হয়ে গেল এবার। আচ্ছা হ্যাঁ প্রজাতি, হ্যাঁ মেহেদি ধন্যবাদ, আব্দুল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। তো আমরা জানলাম এখানে হচ্ছে প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ। সর্বোচ্চ ধাপ কোনটা, সর্বোচ্চ ধাপ কি কেউ কি বলতে পারবেন? সর্বোচ্চ ধাপ কোনটা ছিল সেটা কি কারো মনে আছে? হ্যাঁ ধন্যবাদ। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হচ্ছে জগৎ। ওকে, পরের প্রশ্ন, লিনিয়াসের শ্রেণীবিন্যাস কোন ধরনের ছিল? আমরা কিন্তু শ্রেণীবিন্যাস পড়েছি, বলো লিনিয়াস কোন ধরনের শ্রেণীবিন্যাসে অংশ নিয়েছিলেন? জাতিজনিক, কৃত্রিম, প্রাকৃতিক, আধুনিক, বলো তো। হ্যাঁ মাকে ধন্যবাদ, কিংডম বা জগৎ একই কথা। লিনিয়াস, কনফিউজড মনে হচ্ছে অনেকে, একজন বলছে সি একজন বলছে বি, বাকিরা? আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়িয়ে আসলাম। আচ্ছা ভুলে গেছো মনে হচ্ছে সবাই। আচ্ছা ব্যাপার না, কিছুক্ষণ আগে পড়ালাম থালা, থালা পড়ালাম। থালা মানে হচ্ছে কৃত্রিম থালা। তাহলে থিওফ্রাস্টাস আর লিনিয়াস এই দুইজন যে শ্রেণীবিন্যাসটা করেন সেটা হচ্ছে কৃত্রিম থালা, কৃত্রিম থালা, তাহলে হচ্ছে থিওফ্রাস্টাস আর হচ্ছে লিনিয়াস। ওকে আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে দেখো এই যে আমরা উপক্রমণিকাটা পড়ালাম, উপক্রমণিকা থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে। তোমাদের এখন কাজ হলো তোমরা এই যে একটা যে কোনো ধরনের টেস্ট পেপার বা হচ্ছে আমাদের অ্যাপের যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন ব্যাংক যেখান থেকেই পারো এই যে টপিক সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এইগুলো সম্পর্কে তোমরা একবার করে পড়ে নিবা। তাহলে আশা করছি আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি। এবার আমরা আসল পড়ায় চলে যাব। হ্যাঁ আরেকটা প্রশ্ন বাকি আছে। আচ্ছা টিস্যু কালচারের জনককে বলো তো, টিস্যু কালচারের জনককে? ল্যাডারবার্গ, হ্যাভারল্যান্ড, ওয়াটসন, উইলিয়ামসন, বলো টিস্যু কালচারের জনককে? গড়ি তালুকদার ধন্যবাদ। ওকে সবাই অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাভারল্যান্ড, ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের যে ক্ষেত্রগুলো রয়েছে তার জনক কোন জায়গায় কে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে আমি এখানে 5টা প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখালাম যে আসলে তোমরা যেগুলো পড়ছো ওইগুলো থেকে কি রকম প্রশ্ন আসে। বাকি প্রশ্নগুলো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার বলো বা হচ্ছে প্রশ্ন ব্যাংক বলো, যে কোনো একটা জায়গা থেকে পড়ে নিলেই চলবে, ঠিক আছে। এরপর চলে যাব কোষ সম্পর্কিত আলোচনা। কোষ সম্পর্কিত আলোচনায় চলে যাব। কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। তিনি মূলত কোষ প্রাচীরটা আবিষ্কার করেন, যে কোনো একটা কর্ড বা হচ্ছে ছিপি জাতীয় জিনিস থেকে তিনি এটা পর্যবেক্ষণ করতে গিয়ে একটা সেলের মতো একটা ফাঁপা অংশ আবিষ্কার করে ফেলেন, রুমের মতো অংশ। তো তিনি সেটাকে যে কয়েদিদের যে সেল আছে তার নাম অনুসারে নাম দেন হচ্ছে সেল, ঠিক আছে। সেল বা যাকে বলা হয় কোষ। সালটা মনে রাখবা, সেটা হচ্ছে 1665 সাল। কত সালে? 1665 সালে। কোষবিদ্যার জনক কে বলতো? কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। আর আরেকজন বিজ্ঞানীর নাম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক কি করেছেন? অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। তবে তবে এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যদি তোমাকে আধুনিক শব্দটা লাগিয়ে দেয় মাঝখানে, যে আধুনিক, আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। যদি তোমাকে বলে দেয় আধুনিক কোষবিদ্যার জনককে, তখন তোমাকে এটা অ্যান্সার করতে হবে যে হচ্ছে কার্ল পি সোয়ানসন। আর কোষবিদ্যার জনক বললে হচ্ছে রবার্ট হুক। এই ধরনের প্যাচগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার যে মেডিকেলের প্রশ্ন আছে, মেডিকেলের প্রশ্নে এই ধরনের প্যাচ লাগিয়ে দেয়। তোমাদের মধ্যে এখানে কি কারো টার্গেট আছে যে মেডিকেল নাকি ভার্সিটি? তোমাদের কি কারো টার্গেট আছে যে আমি মেডিকেলে পড়বো বা মেডিকেলে পরীক্ষা দিব? তাদের জন্য কিন্তু জীববিজ্ঞান ভালো করে পড়তে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ শোয়েব ইসলাম আপনার আছে, ওকে হ্যাঁ ইসমতারা রিয়া, হ্যাঁ ধন্যবাদ। তো মেডিকেল যাতে টার্গেট তাদের কিন্তু বায়োলজিটা ভালোভাবে পড়তে হবে, তাদের বায়োলজির যে খুঁটিনাটি জিনিসগুলো। দেখো আমি গতবার যখন মেডিকেলের প্রশ্ন দেখেছিলাম সেখানে কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন এসেছে, কিন্তু কথা হচ্ছে মেডিকেলের প্রশ্ন করে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে। যেমন এই যে তোমাকে ধরে সাধারণ প্রশ্নটাই করলো কোষবিদ্যার আধুনিক কোষবিদ্যার জনককে, তুমি তো জানো কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। তুমি আনন্দে নাচতে নাচতে দাগিয়ে দিয়ে আসলা রবার্ট হুক, কিন্তু আসলে অ্যান্সার হবে কার্ল পি সোয়ানসন, ঠিক আছে। তো এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু মেডিকেল পরীক্ষা যারা মানে ভালোভাবে লক্ষ্য করে না তারা ধরা খেয়ে যায়, ঠিক আছে।
এরপর দেখো কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব প্রদান করেন তিনজন বিজ্ঞানী হচ্ছে স্লেডেন, থিওডোর সোয়ান আর হচ্ছে ভার্চু। এই তিনজন বিজ্ঞানীর নাম মনে রাখবা। হ্যাঁ, স্লেডেন, থিওডোর সোয়ান আর হচ্ছে ভার্চু, এই তিনজন বিজ্ঞানীর নাম মনে রাখবা। এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো বিজ্ঞানীর নাম মনে রাখতে হয়, তাই একটু ঝামেলা লাগে, তাই না? আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম এই জিনিসটা থেকেও প্রায় সময় প্রশ্ন আসে। সবচেয়ে বড় প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম। এই যে তুমি ডিম দেখতে পাচ্ছ, ডিমের যে কুসুম সেটা কিন্তু নিউক্লিয়াস, আর বাকি যে সাদা সাদা অংশ সেটা হচ্ছে মূলত তার সাইটোপ্লাজম। তাহলে উট পাখির ডিম যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ একটা কোষ। তাহলে সবচেয়ে বড় প্রাণী কোষ হলো উট পাখির ডিম, এটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, এরপর সবচেয়ে ছোট যে প্রাণী কোষ সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাণু। তো এটা হচ্ছে নেংটি ইঁদুরের যে ডিম্বাণু আছে সেটা, তো সেটা হচ্ছে সবচেয়ে ছোট প্রাণী কোষ। তাহলে সবচেয়ে বড় হচ্ছে উট পাখির ডিম আর সবচেয়ে ছোট হচ্ছে স্তন্যপায়ী ডিম্বাণু। দেখো, বড় আর লম্বা এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সবচেয়ে বড় লম্বা প্রাণী কোষ হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন। তোমরা কি জানো আমাদের স্নায়ু কোষ বা নিউরন যে কখনো বিভাজিত হয় না? স্নায়ু কোষ বা নিউরনের কিন্তু কখনো বিভাজন সম্ভব না। ঠিক আছে, এরপর দেখো সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ। আচ্ছা, কেউ কি মাইক আনমিউট করে রেখেছো? একটু মাইকটা মিউট করো সবাই প্লিজ। ওকে, সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামের শৈবাল। এটা মনে রাখবা, লম্বা আর বড় এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো জীব জগতের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, যেটাকে বলা হয় পিপিএলও, পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এইটার কিন্তু ফুল ফর্ম যেটা, এটা কিন্তু প্রায় সময় প্রশ্নে আসে। তাহলে মাইকোপ্লাজমা পিপিএলও, যার পূর্ণরূপ হচ্ছে পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম এটা সম্পর্কেও জেনে নিলাম, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো, জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। দেখো, এই যে এখন আমরা যে সমস্ত জিনিসগুলো পড়ছি এটাই কিন্তু মূলত কোষবিদ্যা। ঠিক আছে, সেল মানে হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ, আমি কিছুক্ষণ আগেই বললাম। এরপর দেখো, রবার্ট হুক কিন্তু মৃত কোষ দেখেছিলেন। কিছুক্ষণ আগেই বললাম যে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম পূর্ণাঙ্গ কোষটা জীবিত কোষ সহ পর্যবেক্ষণ করেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে, তাহলে তুমি অ্যান্সার কি দিবা? অ্যান্সার দিবা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। কিন্তু যদি বলেন যে সর্বপ্রথম কোষকে দেখেছিলেন, তাহলে সেখানে তোমার অ্যান্সারটা হবে রবার্ট হুক। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিনোসাইট। সিনোসাইটটা কি? বহু নিউক্লিয়াস যুক্ত। দেখো, কোষটা কিন্তু এমন হতে পারে যে সেখানে একটা নিউক্লিয়াস আছে, আবার অনেকগুলো নিউক্লিয়াস আছে। তো বহু নিউক্লিয়াস যুক্ত প্রস্থ পর্দাবিহীন, অর্থাৎ সেখানে কোনো প্রস্থ পর্দা থাকবে না বিহীন যে কোষ, এটাকে বলা হয় সিনোসাইট। দেখো, মেডিকেলে যখন মডেল টেস্ট দিতাম আমি, তখন সব সময় এই প্রশ্নটা আসতো যে বহু নিউক্লিয়াস যুক্ত প্রস্থ পর্দাবিহীন কোষকে কি বলা হয়, সেটা মনে রাখবে সিনোসাইট। সেখানে আরেকটা অপশন দেয়, সেটা হচ্ছে পিনোসাইট। পিনোসাইট কিন্তু হবে না, এটা হবে সিনোসাইট। ঠিক আছে, প্রায় সব ধরনের প্রাণী কোষে, যেমন হচ্ছে বৃক্ক, অন্ত্রের আবরণী কোষে হচ্ছে লাইসোজোম থাকে। তো লাইসোজোমটা হচ্ছে মূলত প্রাণী কোষের বৈশিষ্ট্য, এটা তোমাকে মনে রাখতে হবে। প্রাণী কোষের অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে লাইসোজোম। এখন বর্তমানে উদ্ভিদ কোষে এসেও লাইসোজোমটা আবিষ্কার করা হয়েছে, যার নাম হচ্ছে স্পেরোজোম। তাহলে উদ্ভিদ কোষের যে লাইসোজোম তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্পেরোজোম। আর এদেরকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে ব্লেসোমও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই তথ্যগুলো জানলাম। এরপর দেখো, এই যে ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এই যে লাইসোজোমে 40 ধরনের এনজাইম থাকে। এটা প্রশ্নে আসবে যে লাইসোজোমে কয় ধরনের এনজাইম দেখা যায়। তো লাইসোজোমে 40 ধরনের এনজাইম দেখা যায়, এটা মনে রাখবা। এরপর দেখো, কোষের প্রকারভেদ সম্পর্কে জানবো। কোষ হয়ে থাকে কাজের ভিত্তিতে হচ্ছে দুই রকম, সেটা হচ্ছে দেহকোষ আর হচ্ছে জনন কোষ। তো দেহকোষ তো সবাই জানো, আমাদের এই যে দেহের অঙ্গটা গঠন করতে যে কোষগুলো লাগে সেগুলো হচ্ছে আমাদের দেহকোষ। তো জীবদেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্রগুলো যে গঠন করে যে কোষটা, সেগুলোই হচ্ছে আমাদের দেহকোষ। আরেকটা হচ্ছে জনন কোষ বা গ্যামেট, যেটাকে বলা হয়। গ্যামেটটা কোথায়? গ্যামেট হচ্ছে যৌন প্রজননের জন্য যে কোষটা, সেটা হচ্ছে গ্যামেট। দেখো, যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়া উৎপন্ন হয় হচ্ছে জনন কোষ। তো আমরা এটা সবাই জানি, দেহকোষ আর জনন কোষ আমরা সেই অনেক আগে থেকে পড়ে আসছি। তো এখান থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হলো 2n। ডি মানে ডিম শব্দটা এসেছে ডাই থেকে, ডাই মানে হচ্ছে 2। তাহলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে আমাদের দেহকোষে। দেহকোষ যেমন হচ্ছে উদ্ভিদে দেখো মূল, কাণ্ড, পাতার কোষ, তারপর স্নায়ু কোষ, রক্তকণিকা ইত্যাদি হচ্ছে দেহকোষের উদাহরণ। আর জনন কোষ বা গ্যামেটটা হয়ে থাকে হ্যাপ্লয়েড, বা যেটাকে বলা হয় এন। ঠিক আছে, জনন কোষ সবসময় এন, আর দেহকোষ সবসময় হচ্ছে ডিপ্লয়েড বা 2n।
তো জনন কোষের উদাহরণ কি কি আছে? শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন কোষের উদাহরণ, এটা আমরা সবাই জানি। জনন কোষ বা গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড, এটা আমি এটা কিছুক্ষণ আগে বললাম। তো কোষের প্রকারভেদ এটা জানলাম। এরপর কোষের কিন্তু আরেক রকম প্রকারভেদ আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে তাদের প্রকারভেদটা হয়ে থাকে দুই প্রকার, সেটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ, আদি কোষে একটা মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। আদি, আদি মানে কি? আদি মানে হচ্ছে আগের। তাহলে আদি কোষ যেটা, আদি কোষে কি থাকবে? আদি কোষে কিন্তু কোনো, আদি কোষে কোনো নিউক্লিয়াস সম্পূর্ণরূপে গঠিত থাকবে না। আদি কোষের নিউক্লিয়াসটা কেমন হবে? আদি কোষের নিউক্লিয়াসে শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকবে। নিউক্লিয়াসে কিন্তু ডিএনএটা থাকে, তো আদি কোষে থাকবে বৃত্তাকার ডিএনএটা, কিন্তু এখানে কোনো রকম নিউক্লিয়ার যে পর্দা বা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়াসের যে সমস্ত উপাদানগুলো নিউক্লিয়াসটাকে স্বতন্ত্র করেছে সেগুলো আদি কোষে থাকবে না। কিন্তু প্রকৃত কোষ, প্রকৃত কোষের ক্রোমোজোমটা কেমন? প্রকৃত কোষের ক্রোমোজোমটা হচ্ছে লম্বা, এখানে দুই প্রান্ত বিশিষ্ট ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, হিস্টোন, প্রোটিন সবকিছু থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে দুই রকম, আদি কোষ এবং প্রকৃত কোষ। তো দেখো আদি কোষ, আদি কোষের যে ডিএনএ তাকে বলা হয় নিউক্লিয়য়েড। অয়েড, অয়েড মানে হচ্ছে তার মতো, মানে নিউক্লিয়াসের মতো, কিন্তু আসলে কিন্তু নিউক্লিয়াস না, ঠিক আছে? তাহলে নিউক্লিয়য়েড সম্পর্কে জানলাম। এখানে ডিএনএ থাকে, ডিএনএটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। কিন্তু প্রকৃত কোষে ডিএনএটা কেমন থাকে? প্রকৃত কোষে ডিএনএটা থাকে হচ্ছে লম্বা ধরনের, ক্রোমোজোমটা লম্বা ধরনের। দেখো এর রাইবোজোম হচ্ছে 70S। আর আদিকোষ, আদিকোষটা বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। যে আমরা কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া পড়ে এসেছি। উদাহরণ মনে রাখবা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মনের রাজ্যে যারা আছে তারা সবাই হচ্ছে আদিকোষী। এরপর দেখো প্রকৃত কোষ, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। তাহলে দেখো পার্থক্যটা, এখানে 70S আর এখানে হচ্ছে 80S। আচ্ছা, 70S এ দুইটা ইউনিট থাকে, কি কি ইউনিট থাকে? কেউ কি আমাকে বলতে পারবা ইউনিট গুলা কি কি? বলো বলো দেখি, কেউ বলো একটু। দুইটা যে ইউনিট থাকে সাব ইউনিট, সেগুলো হচ্ছে 50S আর হচ্ছে 30S, এই দুইটা ইউনিট মিলে গঠিত হয় হচ্ছে 70S রাইবোজোম। আচ্ছা, তাহলে 80S রাইবোজোমটা কি? 80S, হ্যাঁ অ্যান্সার পেয়েছি, ধন্যবাদ। আচ্ছা, 80S এর রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট থাকে সেটা আমাকে একটু বলো তো। আব্দুল্লাহ, ধন্যবাদ। 80S রাইবোজোমে থাকে হচ্ছে 60S আর হচ্ছে 40S, এই দুই ধরনের সাব ইউনিট, ঠিক আছে? তাহলে এখানে কোষ বিভাজনটা কিভাবে ঘটবে? এখানে কোষ বিভাজন ঘটে যে আমাদের উন্নত প্রাণীতে যেরকম কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস, এই দুই ধরনের। তো দেখো এই পার্থক্যগুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এই পার্থক্যগুলো থেকে তোমাদের যাদের ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ধরনের ভার্সিটিতে টার্গেট আছে, সেখানে কিন্তু তোমার লিখিততে এরকম প্রশ্ন আসবে যে হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্যগুলো লিখো। তো হয়তো 2 নাম্বারের প্রশ্নে আসতে পারে। তো সেখানে তোমাকে এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তার কারণ তোমাকে তখন এই লিখিত জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? পরবর্তী দেখো কোষীয় অঙ্গাণুর গঠন, কোষীয় অঙ্গাণুর আবিষ্কার এবং গঠন উপাদান। এই যে ছকটা, এখানে অনেক ধরনের বিজ্ঞানীর নাম আছে, তোমাকে বিজ্ঞানীদের নামগুলো মনে রাখতে হবে। প্রথমে দেখো কোষ, কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। সালটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1665 সালে। নামকরণও করেন রবার্ট হুক। তাহলে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, নামকরণও রবার্ট হুক। এরপর দেখো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের নামকরণ করেন কে? প্রোটোপ্লাজমের নামকরণ করেন পার্কিনজে। পতে প্রোটোপ্লাজম, পতে হচ্ছে পার্কিনজে। তাহলে প্রোটোপ্লাজম আবিষ্কার করেন পার্কিনজে, প প এই দুটা মনে রাখবা। এরপর দেখো কোষ প্রাচীর, এই যে রবার্ট হুক যে কোষটা মূলত দেখেছিলেন, তিনি মূলত দেখেছিলেন কিন্তু কোষ প্রাচীরের, কোষের যে মৃত অংশটা কোষ প্রাচীর, তিনি মূলত সেটাই দেখেছিলেন, কিন্তু জীবিত কোষ দেখেছেন কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাহলে কোষ প্রাচীর সম্পর্কে পড়বা, সেটা হচ্ছে রবার্ট হুক আবিষ্কার করেন, সেটা হচ্ছে 1665 সালে। এরপর দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। দেখো রবার্ট ব্রাউনের শেষে ন আছে, নিউক্লিয়াসের প্রথমে রয়েছে ন। ব্রাউন অর্থ কি? বাদামি, তুমি এভাবে মনে রাখবা, বাদামি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। এগুলো কিন্তু প্রশ্নে আসে যে কোন অঙ্গাণুটা কে আবিষ্কার করেছেন, তো সালটা হচ্ছে 1831 সাল। নামকরণ করেন রবার্ট ব্রাউন। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হচ্ছে কলিকার। সাল এটার মনে রাখার দরকার নাই, তুমি নামকরণটা মনে রাখবা, নামকরণ করেন হচ্ছে কার্ল বেন্ডা। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কলিকার, নামকরণ করেন কার্ল বেন্ডা। এরপর দেখো লাইসোজোম, লাইসোজোম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, নামকরণ করেন হচ্ছে দা দুবে। তো এটা আমি মনে রাখতাম কিভাবে? দেখো দু, লাইসোজোমের লাটা আমি এখানে মাঝখানে ঢুকিয়ে দিতাম, তাহলে দেখো দুলা, আর বেটা মনে রাখতাম বাই,
বাই মানে হচ্ছে ভাই, তাহলে দুলাভাই। দুলাভাই মানে হচ্ছে দা দুবে লাইসোজোম আবিষ্কার করেন। তো এইভাবে এরকম ফালতু কিছু সূত্র দিয়ে তোমাকে এগুলোর নামগুলো মনে রাখতে হবে, তার কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই জিনিসটা মনে রাখতেই হবে। নামকরণ করেন হচ্ছে দা দুবে, আর আরেকজন বিজ্ঞানীর নাম সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। এরপর দেখো ক্রোমোজোম। ক্রোমোজোম আবিষ্কার করেছেন কার্ল নাগেলি। আমি মনে রাখতাম কাল নাগিনী, তার কারণ ক্রোমোজোমটা দেখো, ক্রোমোজোমটা হচ্ছে সূত্রাকার, সাপের মতো পেঁচানো পেঁচানো দেখতে, তো ওই নামের সাথে মিল আছে কাল নাগিনী। যদি আমাকে জানতে পারে তাহলে হয়তো অনেক মাইর দিবে, সমস্যা না, তোমরা আমরাই। আমরা মনে রাখবো এরকম যে কার্ল নাগেলি বা হচ্ছে কাল নাগিনী আবিষ্কার করেন ক্রোমোজোম, ঠিক আছে। এরপর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন কে? মিশার, আর এটার নামকরণ করেন অল্টম্যান। দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, মনে রাখতে হবে। এরপর দেখো প্লাস্টিড। প্লাস্টিড আবিষ্কার করেন শিম্পার। শিম্পার নামটার সাথে শিম্পাঞ্জি নামটা একটু মিল আছে না? শিম্পার শিম্পাঞ্জি, তাহলে শিম্পাঞ্জি কি খায়? শিম্পাঞ্জি হচ্ছে পাতা খায়, বিভিন্ন উদ্ভিদের পাতা বা হচ্ছে বিভিন্ন ধরনের আহ সবুজ জিনিসপত্র খেয়ে থাকে। তাহলে প্লাস্টিকটা যেহেতু সবুজ রঙের, তাহলে শিম্পার বা শিম্পাঞ্জি প্লাস্টিকটা আবিষ্কার করেন। তো এরকম ভাবে মনে রাখবা। এরপর দেখো ডিএনএ আরএনএ আবিষ্কার করেন হচ্ছে ল্যাবিনিন, ঠিক আছে। তো সালগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কোষ আবিষ্কারের যে সালটা এটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই মনে রাখতে হবে। আমরা এখান থেকে পড়ে ফেললাম। এরপর দেখো কোষ সম্পর্কে আমরা জানবো। কোষে দুই ধরনের পদার্থ থাকে, সেটা হচ্ছে জড় বস্তু, আর একটা হচ্ছে সজীব বস্তু বা যেটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। তো জড় বস্তুর মধ্যে কি রয়েছে? কোষ প্রাচীর। উদ্ভিদে কিন্তু কোষ প্রাচীর থাকে, প্রাণীতে কিন্তু কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না, তাহলে এটা একটা জড় বৈশিষ্ট্য। এরপর দেখো বিভিন্ন ধরনের নির্জীব বস্তু। আর সজীব বস্তুর মধ্যে কি রয়েছে? কোষ ঝিল্লি, যেটা হচ্ছে কোষটাকে আবরণ দিয়ে রাখে। তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রিকা, তারপর মাতৃকা বা হাইলোপ্লাজম, আর হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গাণু। তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে যে হচ্ছে জড় পদার্থ কোনটা। তো এখান থেকে হয়তো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটা অপশন দিয়ে এখানে আরেকটা অপশন দিয়ে দিবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। তোমাকে মনে করে লিখতে হবে জড় বস্তু হচ্ছে কোষ প্রাচীর, আর যে সমস্ত নির্জীব বস্তুগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে। পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো কোষস্থ নির্জীব বস্তুগুলো জানবো। নির্জীব বস্তু হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, আর হচ্ছে বর্জ্য পদার্থ। তো দেখো সঞ্চিত পদার্থ কোনগুলো? যেগুলো পুষ্টি উপাদান, সেগুলো তো উদ্ভিদ সংরক্ষণ করবে। তো পুষ্টি উপাদান কি কি রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই তিন ধরনের পদার্থ সঞ্চয় করে থাকে। আর নিঃসৃত পদার্থগুলোর মধ্যে রয়েছে যেগুলো উদ্ভিদ বিভিন্নভাবে নিঃসৃত করে থাকে, যেমন হচ্ছে তার যে আঠা বা হচ্ছে রস বিভিন্ন ধরনের। তো এগুলোর মধ্যে রয়েছে পিগমেন্ট, এনজাইম, আর হচ্ছে নেকটার। নেকটার কিন্তু উদ্ভিদের মধু বলা হয় এটাকে, এরকম জিনিস। আর বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, ট্যানিন, গ্রাম, লেটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, আর হচ্ছে খনিজ ক্রিস্টাল। তো এই নামগুলো তুমি একবার করে পড়বা। পরবর্তী স্লাইডে আমরা খনিজ ক্রিস্টাল সম্পর্কে জানবো। দেখো আমি যখন মেডিকেলে মডেল টেস্ট দিতাম আরেকটা প্রশ্ন বারবার আসতো, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আঙুরের থোকার ন্যায় গঠনটাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে সিস্টোলিক, ঠিক আছে। আরেকটা হচ্ছে র্যাফাইড। র্যাফাইডটা হচ্ছে সূচের মতো গঠন। এই যে ক্যালসিয়াম অক্সালেট, এই যে ক্যালসিয়াম অক্সালেটের সংকেতটা মনে রাখবা। ক্যালসিয়াম অক্সালেটের যে সূচের মতো গঠন এটাকে বলা হয় র্যাফাইড। তো র্যাফাইডটা মুখে চুলকানির সৃষ্টি করে। এই যে কচু জাতীয় যে জিনিস আছে না, যেটা খেলে আমাদের মুখে চুলকানি হয়, ওখানে কিন্তু এই র্যাফাইড জাতীয় জিনিস থাকে। তাহলে আঙুরের থোকানে যে গঠন সেটাকে বলা হয় সিস্টোলিথ, আর ক্যালসিয়াম অক্সালেটের যে সূচের মতো গঠন তাকে বলা হয় র্যাফাইড, ঠিক আছে। এরপর দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ। আমরা জানি যে একটা কোষ জীবিত থাকার জন্য অবশ্যই সেখানে নিউক্লিয়াস থাকবে, কিন্তু এরপরও কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু জীবিত কোষ থাকে যেগুলোতে নিউক্লিয়াস থাকে না। তো সেগুলো হচ্ছে দেখো সিবনল বা সিপ কোষ, এটা উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদে থাকে। তারপর স্তন্যপায়ী যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে উট আর এই যে ব্যাং। উট আর ব্যাং এর যে নিউক্লিয়াস থাকে, উট আর ব্যাং এর যে লোহিত রক্তকণিকা থাকে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকতে পারে। এরপর আমাদের অনুচক্রিকা আর হচ্ছে আমাদের চোখের যে লেন্স থাকে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে শ্বেত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকতে পারে? আমাকে একটু বলো তো, শ্বেত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকা সম্ভব? বলো তো, শ্বেত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকতে পারে? হ্যাঁ, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকতে পারে। তার কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস বা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো সবসময় থাকে। তো আমরা নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ সম্পর্কে জানলাম। এরপর আমরা কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। তো ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস। এগুলোর মধ্যে কিন্তু কোনোটা দ্বিপর্দা বিশিষ্ট, আবার কোনোটাতে একটা পর্দা রয়েছে।
এর ঝিল্লি মানে হচ্ছে পর্দা, ঠিক আছে। এরপর দেখো প্লাস্টিড, পারক্সিজম, গলগি বস্তু, লাইসোজোম, ভ্যাকুয়াল আর হলো ভ্যাসিকল। আর ঝিল্লি বিহীন গুলোর মধ্যে রয়েছে প্রোটিওজোম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল আর হচ্ছে রাইবোসোম। এখন এই জিনিসগুলো মনে থাকতে চাইতো না আমার, তো আমি একটা ফালতু সূত্র দিয়ে মনে রাখতাম। ফালতু সূত্র হচ্ছে এই যে ধরো আমি সেই কখন থেকে বকবক করছি তোমরা হয়তো অনেকেই আমার কথা বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো না তারা কি বলবা, মা, হয়তো তোমার মা জিজ্ঞেস করছে যে কি পড়াচ্ছি কিছু বুঝতেছিস, তো তুমি হয়তো বলবা মা এরা নিউ পাগল ভ্যাবে করে। তো এরকম আর কি। তো এভাবে মনে রাখবে, মা এরা নিউ পাগল ভ্যাবে করে। তো মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরাতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউতে হচ্ছে নিউক্লিয়াস, পাতে হচ্ছে প্লাস্টিড আর পারক্সিজম, দুইটা মনে রাখবা। গতে হচ্ছে গলগি বস্তু, লতে হচ্ছে লাইসোজোম, ভ্যাবেতে হচ্ছে ভ্যাকুয়াল এবং ভ্যাসিকল। তাহলে মা এরা নিউ পাগল ভ্যাবে করে। দেখো এই ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু থেকে যে কতবার প্রশ্ন এসেছে সেটা তুমি যখন প্রশ্ন ব্যাংকটা খুলবে তখন দেখতে পারবা। বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই একটা, যে হচ্ছে কোনটা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু। এরপর দেখো ঝিল্লি বিহীন যে কোষীয় অঙ্গাণু সেগুলো হচ্ছে প্রোটিওজোম, মাইক্রোফিলামেন্ট। তো এটা মনে রাখার জন্য হচ্ছে প্রথম মামাই সেরা। প্রথম প্রতে হচ্ছে প্রোটিওজোম, মাইক্রোফিলামেন্ট, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাতে হচ্ছে মাইক্রোটিউবুল। তারপর হচ্ছে ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেতে হচ্ছে সেন্ট্রিওল আর রাতে হচ্ছে রাইবোজোম। দেখো আমি এখানে রাইবোজোম একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে বর্তমানে অনেকেই ধারণা করেন যে রাইবোজোমে একটা সূক্ষ্ম পাতলা প্রাচীর থাকে, একটা পর্দা থাকে, কিন্তু অনেকে আবার সেই ধারণা মানতে চায় না, এটা নিয়ে দ্বিমত আছে। দ্বিমত থাকার কারণে তোমার যদি এখানে এই বাকি অপশন গুলার সাথে রাইবোজোম থাকে তখন তোমাকে রাইবোজোমটাকে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হিসেবে ধরে নিতে হবে। এটা নিয়ে যেহেতু দ্বিমত আছে তাই আমি একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি, তুমি এটা স্মরণে রাখবা, ঠিক আছে। এরপর আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বিকল্প নামগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আমাকে বলো তো যে জীবনের ভাষা কাকে বলা হয়? জীবনের ভাষা কাকে বলা হয় তোমরা কি কেউ জানো? জানলে একটু বলো তো, আমি শুনি। জীবনের ভাষা কাকে বলা হয় জানো কি কেউ? আচ্ছা আমি বলে দিচ্ছি, জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, ঠিক আছে। আমাদের এই যে যাবতীয় যে জীবের বৈশিষ্ট্যগুলো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে আমাদের দেহের প্রোটিনগুলো, তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ঠিক আছে। তো এরকম বিকল্প নামগুলো থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কে আবিষ্কার করেন, সরি, ক্লোরোপ্লাস্টের বিকল্প নাম কি? ক্লোরোপ্লাস্টের বিকল্প নাম হচ্ছে কোষের রান্নাঘর, এটাকে খাদ্য তৈরির কারখানাও বলা হয়। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, এটা কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। রাইবোজোম, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা এটাকে বলা হয় প্রোটিন সংশ্লেষের স্থান, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসবে যে প্রোটিন সংশ্লেষের স্থান বলা হয় কাকে, সেটা হচ্ছে রাইবোজোমকে। তুমি প্রশ্ন ব্যাংক খুলে দেখো এই জিনিসটাই, যে রাইবোজোমের যে যে প্রশ্নটা আছে এটা কমপক্ষে 6-7 বার এসেছে। এরপর দেখো গলগি বস্তু, এটাকে অনেকগুলো নামে ডাকা হয়, কোষের ট্রাফিক পুলিশ, ডাকঘর, ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, কোষের প্যাকেজিং সেন্টার। তো এই সবগুলো নাম তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি রয়েছে, এটাকে বলা হয় লিপিড এবং প্রোটিনের অন্তর্বাহক, ঠিক আছে। এরপর দেখো আরো কয়েকটা নাম, লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় এনজাইমের প্যাকেট, তার কারণ লাইসোজোমে আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে এসেছি 40 ধরনের এনজাইম থাকে। এরপর লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়? তার কারণ যখন আমাদের কোষে বিভিন্ন ধরনের খাদ্য বস্তুর অভাব দেখা দেয় তখন কি করে লাইসোজোমটা এই কোষটা সহ আশেপাশে সবগুলো কোষ সহ কি করে, সে জিনিসটাকে হজম করে ফেলে বা গিলে ফেলে। তো যেহেতু নিজেকেই নিজে শেষ করে দিচ্ছে তাই এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। এরপর দেখো ফ্যাগোসাইটোসিস কারী অঙ্গাণু, তার কারণ লাইসোজোম ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে হলো তোমার দেহে যখন বহিরাগত কোনো জীবাণু আসে সেই জীবাণুটাকে সে ভক্ষণ করে ফেলে বা খেয়ে ফেলে। এরপর দেখো সেন্ট্রিওল, সেন্ট্রিওলটাকে বলা হয় কোষ বিভাজনের যন্ত্র। এরপর কোষীয় কঙ্কাল বলা হয় যে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নামের যে অংশগুলো আছে তাদেরকে বলা হয় কোষীয় কঙ্কাল। এরপর প্রোটিওজোম, প্রোটিওজোম এটা কিন্তু একটু ব্যতিক্রম, দেখো প্রোটিওজোমকে বলা হয় কোষের মেন সুইচ। নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বা হচ্ছে কোষের মস্তিষ্ক। তাহলে আমরা এই নামগুলো সম্পর্কে কিন্তু জেনে নিলাম। এরপর দেখো নিউক্লিয়াস, নিউক্লিওলাসটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিডের সঞ্চয় ভান্ডার। তারপর ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। দেখো এই জিনিসটা প্রায় সময় প্রশ্নে আসে যে বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়। এখানে অপশন দিবে ক্রোমোজোম, ডিএনএ, জিন। তো এটা নিয়ে অনেকেই হচ্ছে প্যাচে পড়ে যায় যে আসলে কি উত্তর দিব, ক্রোমোজোম, ডিএনএ নাকি জিন। তো এই জিনিসটাই তোমাকে মনে রাখতে হবে যে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম।
এরপর ডিএনএটাকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। তাহলে একটা হচ্ছে ভৌত ভিত্তি, আরেকটা হচ্ছে রাসায়নিক ভিত্তি, বা এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে মাস্টার মলিকিউল। তাহলে মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএ কে। এরপর আরএনএ হচ্ছে প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, নামটা মনে রাখবা। অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন তৈরির কাঁচামাল। এনজাইম হচ্ছে প্রোটিন তৈরির কর্মী। তাহলে একটা কাঁচামাল আর একটা হচ্ছে কর্মী। কাঁচামাল হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর এনজাইমটা হচ্ছে কর্মী। ওকে, এবার প্রশ্ন, বলো নিউক্লিয়াসকে আবিষ্কার করেন। দেখি দ্রুত 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দাও তো, দেখি পারছো নাকি। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লুই পাস্তুর, ফ্লেমিং। ওকে, ভেরি গুড, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। ওকে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটা? পেশি কোষ, যোজক কোষ, আবরণী কোষ, নিউরন। বলো তো দেখি। মাফি, ধন্যবাদ। ওকে, হ্যাঁ, যাই হোক, তার মানে তোমরা মনোযোগ দিচ্ছ, প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারছো। তাহলে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। পরবর্তী প্রশ্ন দেখো, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা? ভেসিকল, লাইসোজোম, রাইবোজোম, পারক্সিজোম। বলো ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা? ওকে, হ্যাঁ, ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো রাইবোজোম। কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে? হ্যাঁ, কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় লাইসোজোমকে। তাহলে তোমরা বুঝতে পারছো এখান থেকে কি রকম প্রশ্ন আসবে। আমি তো হয়তো একটা অঙ্গাণু বা হচ্ছে একটা একটা করে প্রশ্ন দিয়ে তোমাদেরকে ধারাটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখান থেকে এরকমই প্রশ্ন আসবে, কোন অঙ্গাণুটাকে আবিষ্কার করেন, দীর্ঘতম কোষ কোনটা, ক্ষুদ্রতম কোষ কোনটা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা। এরপর এই যে দেখো, কোন অঙ্গাণুটাকে কি নামে ডাকা হয়। আচ্ছা বলো তো, পাওয়ার হাউস কাকে বলা হয়? কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় বলতে পারবা তোমরা? কিছুক্ষণ আগে কিন্তু পড়ালাম। কোষের পাওয়ার হাউস, হ্যাঁ, ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এগিয়ে যাই, সামনে পড়ি। দেখো, প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা একটু জানবো। আমাদের যে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের অ্যাপ বা ইউটিউবে তুমি দেখবে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করে পড়ানো আছে। তো আমি তোমাদেরকে এত ব্যাখ্যায় যাব না, আমি তোমাদেরকে একটু একটু করে জাস্ট দেখিয়ে দেব। প্রোটোপ্লাজমটা হচ্ছে, দেখো, প্লাজম শব্দটার মানে হচ্ছে তরল। যেমন সাইটোপ্লাজম হচ্ছে কোষের যে তরল পদার্থ সেটা। তারপর তোমার যে নিউক্লিয়াসের যে অর্ধ তরল পদার্থ সেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে কোষের যে তরল পদার্থ, এই যে দেখো অর্ধ স্বচ্ছ, এটা কিন্তু বর্ণহীন জেলির মতো দেখতে, আঠালো দানাদার। এই যে দেখো এখানে কলয়েড ধর্মী, এই শব্দটাই তোমাকে মনে রাখতে হবে। কলয়েড ধর্মীর জায়গায় তোমাকে এখানে অপশন দিবে হচ্ছে ক্রিস্টাল ধর্মী বা ক্রিস্টালয়েড, কিন্তু আসলে কিন্তু ক্রিস্টালয়েড না, এটা হচ্ছে কলয়েড ধর্মী। এই অপশনটা মনে রাখবা। এরপর দেখো, প্রোটোপ্লাজম কথাটা প্রবর্তন করেন কে? পার্কিনজে। পতে প্রোটোপ্লাজম, পতে পার্কিনজে, মনে রাখবা। এরপর দেখো, প্রোটোপ্লাজমের ভিতরে যে কলয়েড দানাগুলো থাকে তার যে চলনটার নাম হচ্ছে ব্রাউনিয়ান চলন। এই ব্রাউনিয়ান চলন, এই শব্দটা তুমি মনে রাখবা। এরপর দেখো, সাইটোপ্লাজমিক মাতৃকাকে বলা হয় সাইটোসল। সল মানেও কিন্তু তরল পদার্থ, তাহলে সল, বা এটার আরেকটা নাম হচ্ছে হায়ালোপ্লাজম। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে সাইটোপ্লাজমের মাতৃকাকে কি বলা হয়, সেখানে সাইটোসল না দিয়ে তোমাকে অপশনে দিবে হায়ালোপ্লাজম। তাহলে এই জিনিসটাও তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো, সাইটোপ্লাজমের বহিস্থ যে ঘন অংশ তাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম, আর অন্তঃস্থ কম ঘন অংশ তার নাম হচ্ছে এন্ডোপ্লাজম। অ্যাক্টো মানে হচ্ছে বাইরে। আমাদের ত্বকের যে বহিস্থ স্তর তার নাম হচ্ছে, বা ভ্রূণের যে বহিস্থ স্তর তাকে বলা হয় অ্যাক্টোডার্ম। ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে অ্যাক্টো মানে হচ্ছে বাহিরে, তাহলে অ্যাক্টোপ্লাজম, সাইটোপ্লাজমের যে বহিস্থ অঞ্চল সেটাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। আর যে অন্তঃস্থ অঞ্চল, যেখানে কম সংখ্যক, যেখানে কম ঘন অঞ্চল থাকে, সেটাকে বলা হয় অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে, তাহলে অ্যান্ডোপ্লাজম। এই জিনিসটা পড়ে নিলাম। এরপর দেখো, কোষ প্রাচীরটা উদ্ভিদের বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কিন্তু প্রাণীতে কখনোই থাকবে না। কোষ প্রাচীরের 3টা স্তর, সেটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, আর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে। তারপরে দেখো প্রাথমিক প্রাচীরে কি কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ, লিগনিন, সুবেরিন, এই পদার্থগুলো থাকে। পদার্থগুলোর নামটা তুমি একবার খালি পড়বা। এরপর সেকেন্ডারি কোষ প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট হয়, এটা মনে রাখবা।
দেখো এই যে এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে, জাইলোগ্লুকান নামের যে হেমিসেলুলোজ প্রাচীর থাকে, এটা প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এই জিনিসটাই তোমাকে প্রশ্নে দিবে যে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা, সেটা হচ্ছে জাইলোগ্লুকান। আর মুখোমুখি দুইটা কূপ, কূপ মানে হচ্ছে ছিদ্রের মতো অংশ, তাকে বলা হয় পিট পেয়ার। তুমি কিন্তু বইয়ের থেকে চিত্রটা দেখে নিবে, আমি আর এখানে চিত্র অ্যাড করে নেই। কোষ প্রাচীরের গঠনে দেখো তিনটা অংশ থাকে। একেবারে প্রাথমিক যে অংশ সেটা হচ্ছে মাইসেলি। মাইসেলিটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এরপর দেখো মাইক্রোফাইব্রিল, 20টা মাইসেলি নিয়ে আমাদের মাইক্রোফাইব্রিলটা গঠিত। আর 250টা মাইক্রোফাইব্রিল নিয়ে আমাদের ম্যাক্রোফাইব্রিলটা গঠিত। মাইক্রো মানে হচ্ছে ছোট, ম্যাক্রো মানে হচ্ছে বড়। তাহলে 20টা মাইক্রোফাইব্রিল মিলে আমাদের ম্যাক্রোফাইব্রিল মানে হচ্ছে বড় যেটা, সেটা গঠন করে। তো এই জিনিসগুলোর নামগুলো তুমি একবার করে জানবা। পরবর্তীতে দেখো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির সর্বপ্রথম যে ধারণা দেন, দেখো কোষ ঝিল্লির ব্যতিক্রমী নামগুলো কিন্তু আমরা পড়ে এসেছি, সেল মেমব্রেন, প্লাজমা লেমা, বায়োমেমব্রেন। তো কোষ ঝিল্লি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে ড্যানিয়েলি আর ডেভসন। তারা যে মডেলটা দেন তার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। কিন্তু আধুনিক এবং সবচেয়ে যে গ্রহণীয় যে মডেল আছে তার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা দেন হচ্ছে সিঙ্গার এবং নিকোলসন। ঠিক আছে, সিঙ্গার এবং নিকোলসন কত সালে? 1972 সালে। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারক কে? সিঙ্গার এবং নিকোলসন। ওকে, তো কোষ ঝিল্লির যে গাঠনিক উপাদান সেটা তোমরা পড়ে নিবা। লিপিড বাইলেয়ার থাকে, মানে হচ্ছে লিপিডের একটা 2 স্তর বিশিষ্ট লেয়ার বা পর্দা থাকে। তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই দুইটা অংশ মিলিত হয়ে গঠন করে গ্লাইকোক্যালিক্স। আর এখানে কোলেস্টেরলও থাকে। এরপর দেখো এখানে 3 ধরনের প্রোটিন থাকতে পারে। একটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন, এগুলো কোথায় থাকে? এগুলো একেবারে বাইরের দিকে থাকে। ঠিক আছে, বহি বা অন্ততল সংলগ্ন প্রোটিন। তারপর দেখো অন্তর্নিহিত প্রোটিন, আর একটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিনটা কোথায় থাকবে? অন্তর মানে হলো ভেতরে, তাহলে এটা কোথায় থাকবে? আংশিক বা সম্পূর্ণরূপে প্রবিষ্ট, মানে হচ্ছে একদম ভেতরে প্রবেশ করে থাকবে। এরপর দেখো আন্তঃঝিল্লি প্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিনটা কোথায় থাকবে? এগুলোর আরেকটা নাম হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, মানে হচ্ছে এগুলো চলাচলে সহায়তা করে থাকে। তাহলে এটা কোথায় থাকবে? এটা হচ্ছে 2 স্তর জুড়ে বাহিরের দিকে থাকবে। এরপর দেখো সবচেয়ে সরল যে ফসফোলিপিড তার নাম হচ্ছে ফসফ্যাটিক অ্যাসিড। জটিল ফসফোলিপিডের মধ্যে রয়েছে লেসিথিন। আর পেঁয়াজের কোষের যে কোষ ঝিল্লি সেখানে আরএনএ থাকে। তো এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা কিন্তু তথ্যগুলো অবশ্যই একবার করে পড়ে নিবা। ঠিক আছে, এরপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আমরা একটু জানবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রয়েছে সিস্টার্নি, টিউবলস এবং ভেসিকল। এসটিবি মনে রাখবে, এস হচ্ছে সিস্টার্নি, টি হচ্ছে টিউবলস, বি হচ্ছে ভেসিকল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 3টা অংশ থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে থাকে 2 ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু রাইবোজোম থাকে না। দেখো এই যে তুমি এখানে চিত্রের দিকে লক্ষ্য করো, চিত্রে দেখো এই যে গোল গোল দানা দানা অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাইবোজোম। আরেকটা উপরের দিকে যে অংশ আছে এখানে কিন্তু কোনো রকম রাইবোজোম নেই, এটা কিন্তু মসৃণ। তাহলে মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে কিন্তু রাইবোজোম থাকে না। তো যেহেতু রাইবোজোম থাকে না তাই এটা লিপিড সিনথেসিস বা লিপিড তৈরির কাজ করে। আর অমসৃণ যেটা সেখানে কিন্তু রাইবোজোম থাকে। তো রাইবোজোম যেখানে থাকে এই কারণে এটা দানা দানা হয়ে থাকে। এটা কি করে? এটা প্রোটিন সিনথেসিস করে। তাহলে প্রোটিন সংশ্লেষণের কাজ করে থাকে কে? প্রোটিন সংশ্লেষণের কাজ করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রাইবোজোম থাকে সেগুলো। এরপর দেখো প্লাস্টিড থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো। প্লাস্টিডের গঠনটা তোমরা পড়ে নিবা। প্লাস্টিডে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট নামের একটা অংশ থাকে, এটা কি সঞ্চয় করে? স্টার্চ সঞ্চয় করে। এরপর ইয়েলোপ্লাস্ট, এটা চর্বি সঞ্চয় করে। অ্যালিরোপ্লাস্ট নামের যে অংশ সেটা প্রোটিন সঞ্চয় করে। অ্যামাইলো শব্দটার সাথে অ্যামাইলেজের মিল রয়েছে, অ্যামাইলেজ মানে হলো শর্করা, তাহলে এটা স্টার্চ সঞ্চয় করে। ইয়েলো হচ্ছে চর্বি সঞ্চয় করে। অ্যালিরোপ্লাস্টটা সঞ্চয় করে থাকে প্রোটিন। রাসায়নিক গঠনের মধ্যে পড়বা হচ্ছে প্রোটোপ্লাজমে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। আর কোষ ঝিল্লির যে শুষ্ক ওজন এখানে 75% লিপিড থাকে, এটা কিন্তু মেডিকেলে একবার প্রশ্ন এসেছিল। এরপর মাইটোকন্ড্রিয়ার যে শুষ্ক ওজন এখানে 65% প্রোটিন। তাহলে কোষ ঝিল্লির শুষ্ক ওজনে 75% লিপিড, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রোটিনের পরিমাণ হচ্ছে 65%। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ, আরএনএ, লিপিড, প্রোটিন ইত্যাদি থাকে, এগুলো জানবা। এরপর দেখো নিউক্লিয়াস কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এই জিনিসগুলো মনে রাখবা। নিউক্লিয়াসের যে প্রধান যে রাসায়নিক উপাদান সেগুলো হচ্ছে প্রোটিন, আরএনএ এবং সামান্য ডিএনএ। তো এই জিনিসগুলো থাকতে পারে, এগুলো মনে রাখবা। এরপর দেখো আমাদের যে বিভিন্ন অঙ্গাণুগুলোর যে কাজগুলো, এই জিনিসগুলোই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন অঙ্গাণুর যে গঠন আছে এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, কিন্তু কাজগুলো মনে রাখতে হবে। যেমন কোষ ঝিল্লি,
ঝিল্লি মানে হচ্ছে পর্দা, এর কাজ কি হবে, এটা আমাদের কোষটাকে ঘিরে রাখবে, বিভিন্ন ধরনের বস্তুগুলোকে কি করবে, স্থানান্তর করবে, তারপর হচ্ছে আমাদের ব্যাপন নিয়ন্ত্রণ এগুলো সমন্বয় করবে। বৃহদাণু মানে হলো বিভিন্ন ধরনের বড় বড় যে অঙ্গাণুগুলো আছে এগুলো কিন্তু সৃষ্টি করে থাকে কোষ ঝিল্লি। এছাড়া বিভিন্ন ধরনের তথ্যের বৃত্তি হিসেবে কাজ করে। তো তুমি এগুলো একবার করে পড়ে নিবা। প্লাস্টিড দেখো, প্লাস্টিডের কাজ কি, প্লাস্টিডের প্রধান কাজ হলো এরা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তারপর দেখো এর কাজ হলো ফটো রেসপিরেশন করা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে কাজ করা। এরা কিন্তু এডিপি কে এটিপি তে রূপান্তর করে। এরপর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়বা। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, তোমরাই বললে কিছুক্ষণ আগে। তার কারণ হচ্ছে এটা শক্তি উৎপাদন করে। একটা জিনিস মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম থাকে। দেখো শ্বসনের জন্য বিভিন্ন পর্যায়ে, যেমন হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই যে পর্যায়গুলো এগুলো সম্পূর্ণ হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ায়। দেখো শ্বসনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তোমরা সবাই জানো। তো এই যে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়ে থাকে তোমরা কি জানো? গ্লাইকোলাইসিস কোথায় হয় বলো তো? মাইটোকন্ড্রিয়াতে না হয় ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলো সম্পূর্ণ হয়ে থাকে, কিন্তু গ্লাইকোলাইসিসটা কোথায় হয় তোমরা কি কেউ বলতে পারবা? পারছো না? আচ্ছা আমি বলছি, গ্লাইকোলাইসিসটা সংগঠিত হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে। এরপর দেখো গলগি বস্তুর কাজ হলো এরা লাইসোজোম তৈরি করে, অপ্রোটিন জাতীয় যে পদার্থগুলো রয়েছে এগুলো সংশ্লেষণ করে থাকে। তারপর কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। তারপর এই যে প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবিল ইত্যাদি ইত্যাদি তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটাও তোমরা একইভাবে পড়ে নিবা। আমি আর এগুলো পড়াচ্ছি না, তোমরা একবার করে এগুলো দেখে নিবা স্লাইড থেকে। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, এটা আমরা সবাই জানি। এখানে 30 এবং এই যে এরা এমআরএনএ এর সাথে এমআরএনএ ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। তারপর দেখো এরা বিভিন্ন ধরনের যে আদি কোষ এবং প্রকৃত কোষে বিভিন্ন ধরনের একক গঠন করে, এই কাজটাও আমরা জানি। লাইসোজোম, এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। লাইসোজোমের প্রধান কাজ হলো এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে ভক্ষণ করে বা খেয়ে ফেলে। তো লাইসোজোম কি করে, আমাদের এনজাইম যেগুলো থাকে এনজাইম গুলোকে আবদ্ধ করে রাখে। লাইসোজোমে 40 ধরনের এনজাইম থাকে, আমরা কিন্তু বলেছি। লাইসোজোম কি করে, পরিপাকের কাজও সাহায্য করে থাকে। যেমন ধরো আমাদের দেহে যখন তীব্র খাদ্যাভাব হবে তখন সে কি করবে, এর প্রাচীরগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে এর যে এনজাইম গুলো থাকবে এনজাইমটা বের হয়ে আমাদের যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকবে, ক্ষুদ্র অঙ্গাণুগুলো এগুলোকে নষ্ট করে দেয়। তো সে যেহেতু নিজের অঙ্গাণুগুলোকে নিজেই নষ্ট করছে, তাই এটাকে বলা হয় অটোফ্যাগি বা হচ্ছে স্বগ্রাস। ঠিক আছে, বা এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অটোলাইসিস। যখন সে সম্পূর্ণ কোষটাকে পরিপাক করে ফেলবে তখন তাকে বলা হয় হচ্ছে অটোলাইসিস। তো লাইসোজোম কোথায় কোথায় থাকে? লাইসোজোম থাকে হচ্ছে লিভার, লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকায়। তারপর ইন্টেস্টাইন মানে হচ্ছে আমাদের অন্ত্র, নার্ভ মানে হচ্ছে আমাদের এই যে স্নায়ুকোষ, আর হচ্ছে কিডনি। এটা মনে রাখবা লিঙ্ক, যার লিঙ্ক ভালো তার লাইসোজোম বেশি। তাহলে লিভার, লিউকোসাইট, তারপর আমাদের ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি ইত্যাদি ইত্যাদি অংশগুলোতে লাইসোজোম থাকতে পারে। এগুলো তোমরা মনে রাখবা। এরপর দেখো সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওল আমাদের যে কোষ বিভাজনের সময় যে মাকুতন্তু সেটা গঠন করে, আমাদের কোষ বিভাজনে সহায়তা করে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রাণু লেজ গঠন করে। প্রশ্নে আসবে যে শুক্রাণু লেজ গঠনের কাজটা কে করে থাকে, সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। এরপর দেখো কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষরস ধারণ করা এবং বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এই বর্জ্য পদার্থগুলো ধারণ করার কাজটাও করে থাকে কিন্তু আমাদের এই যে কোষ গহ্বর যেটা রয়েছে, উদ্ভিদের কোষ গহ্বর সেটা। দেখো আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে আমাদের এই যে বর্জ্য পদার্থগুলো প্রতিনিয়ত আমাদের দেহ থেকে বের করে দিচ্ছি রেচন প্রক্রিয়ায়, কিন্তু উদ্ভিদের যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এগুলো কিন্তু সেগুলো বের করে দিতে পারে না। এই কারণে উদ্ভিদের কোষ গহ্বরে এই বর্জ্য পদার্থগুলো জমা থাকে। এরপর দেখো মাইক্রোটিউবিউলস কি বলা হয়? আমাদের কোষের কঙ্কাল বলা হয়, তাই না? এগুলা কি করে, ফ্লাজেল এবং সিলিয়া জাতীয় যে কোষগুলো রয়েছে এগুলোর বিচলনে সহায়তা করে, কোষ কঙ্কাল হিসেবে কাজ করে। এরপর এই যে আরো বিভিন্ন ধরনের যে মাইটোটিক অ্যাপারেটাস হিসেবে কাজ করে থাকে এই মাইক্রোটিউবিউলস। এরপর নিউক্লিয়াসের গঠনটা পড়বা। নিউক্লিয়াসে কি কি থাকে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, তারপর ক্রোমাটিন তন্তু থাকে। এই জিনিসগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। এখানে কাজটা মনে রাখবো যে কোষের যে যাবতীয় কাজ এটা নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু নিউক্লিয়াস, এবং ক্রোমোজোম দ্বারা বংশের যে পরিক্রমা আছে এটা কিন্তু আমাদের জীবে প্রকাশ পায়। ঠিক আছে, এরপর আমরা ক্রোমোজোম কোড এবং কোডন সম্পর্কে জানবো। দেখো আমাদের দেহে কিন্তু 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো দেখো ক্রোমোজোম 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম, এর মধ্যে হচ্ছে
22 জোড়া যে ক্রোমোজোম এগুলাকে বলা হয়ে থাকে অটোজোম, এগুলো আমাদের দেহকোষের ক্রোমোজোম। আর এক জোড়া বলা হয়ে থাকে সেক্স ক্রোমোজোম। তো এই এক জোড়া হচ্ছে আমরা একটা মানুষ মেল না ফিমেল এটা কিন্তু নির্ধারণ করে থাকি, ঠিক আছে। এরপর ক্রোমোজোম সম্পর্কে জানবো। ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটার অবস্থান আছে, অবস্থানের অনুসারে কিন্তু ক্রোমোজোম 4 ধরনের হয়, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক। মেটা মানে হচ্ছে মধ্য, তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যখন একেবারে মাঝামাঝি অবস্থায় থাকবে, যেমন ধরো এই ধরো মাঝামাঝি অবস্থায় যখন থাকবে তখন এটার আকৃতিটা হবে ভি আকৃতি। এরপর সাবমেটাসেন্ট্রিক বা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, এটা দেখতে হবে এল এর মতো। এরপর অ্যাক্রোসেন্ট্রিক, এটা হবে জে এর মতো। আর টেলোসেন্ট্রিক, টেলো মানে হলো একেবারে প্রান্তে যখন সেন্ট্রোমিয়ারটা থাকবে এরকম, তখন এটা দেখতে হবে হচ্ছে আই এর মতো একেবারে সোজা। ক্রোমাটিন, ক্রোমাটিন হচ্ছে আমাদের ক্রোমোজোমের একেবারে মূল উপাদান। এই যে এখানে দেখো, এই যে এখানে রাঙা যে অংশগুলো, রঙিন যে অংশগুলো, এটাই হচ্ছে আমাদের ক্রোমাটিন। আর একটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড হচ্ছে আমি যদি এটাকে মাঝ বরাবর বিভক্ত করে দিই তাহলে যে দুইটা অংশ গঠিত হবে এদের প্রত্যেকে বলা হয়ে থাকবে ক্রোমাটিড। এরপর দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড আমাদের দেহে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, সেটা হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ। আচ্ছা, ডিএনএ এর পূর্ণরূপ কি কেউ কি বলতে পারবে আমাকে একটু? ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপটা একটু জানাও তো দেখি কেউ। তোমরা কি আছো? ডিএনএ আরএনএ এগুলোর পূর্ণরূপ গুলো কি তোমরা জানো? মাফি, ধন্যবাদ। হ্যাঁ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এর পূর্ণরূপ। আর হ্যাঁ, আর আরএনএ এর পূর্ণরূপটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে এগুলো সম্পর্কে পড়ে ফেললাম। এই পূর্ণরূপগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম সংখ্যা এগুলো কিন্তু প্রশ্নে আসে, কিন্তু একটু কঠিন। তোমার যদি মনে হয় যে তুমি এগুলো স্কিপ করবা তাহলে স্কিপ করতে পারো, তার কারণে এত সময় ধরে এগুলো মুখস্থ করার দরকার নেই। কিন্তু তাও কয়েকটা মনে রাখবা, যেমন হচ্ছে ধানে 24টা থাকতে পারে। পেঁয়াজ মনে রাখবা, পেঁয়াজে হচ্ছে 16টা ক্রোমোজোম থাকতে পারে। এরপর আরেকটা জিনিস মনে রাখবা, চীনাবাদামে হচ্ছে 40টা। তুমি চাইলে এখানের বৈজ্ঞানিক নামগুলো একবার করে পড়ে নিতে পারো, ঠিক আছে। প্রাণীর থেকে মনে রাখতে হবে, মানুষেরটা তো সবাই জানো। মানুষের ক্রোমোজোম কয়টা আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম, বলো তো মানুষের ক্রোমোজোম কয়টা? মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা একটু বলো তো আমাকে। হ্যাঁ মেহেদি, ধন্যবাদ। হ্যাঁ, মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা। তো দেখো, মানুষের থেকে গরু ছাগল গুলো একটু মাথা মোটা টাইপের হয় না? তাহলে তার ক্রোমোজোম সংখ্যা বেশি হবে। ক্রোমোজোম গরু আর ছাগল এই দুইটা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60। এই দুইটা মনে রাখবা যে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা গরু ছাগলে হচ্ছে 60টা। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো, এই যে গৃহমাছিতে হচ্ছে 12টা থাকে। আর আরেকটা জিনিস এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে, যে হচ্ছে কোনটির ক্রোমোজোম সংখ্যা বেশি, এরকম হয়তো প্রশ্ন দিয়ে দিবে কোনটির ক্রোমোজোম সংখ্যা বেশি। তুমি এটা একবার করে জাস্ট দেখে নিবা, মনে না থাকতে চাইলে কিছু করার নেই। কবুতর বৈজ্ঞানিক নাম মনে রাখবা কলম্বা লিভিয়া। এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80টা। দেখো, কবুতর কিন্তু আগে চিঠি নিয়ে আসতো, তো কবুতর আসে এই কারণে কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80টা। এইভাবে মনে রাখতে পারো, মনে না থাকতে চাইলে এটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। এরপর দেখো জেনেটিক কোড। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে বিশাল একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন আর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এই টপিকগুলা। এই টপিকটা একটু কঠিন আর বেশ বড় হয়ে যায়, এই কারণে আমি চাচ্ছি এটার জন্য তোমাদের পরবর্তীতে একটা আমি আলাদা ক্লাস নিব। এটার জন্য আমি এখন এটা পুরোটা পড়ি আমি শেষ করতে পারবো না, তাই চাইছি তোমাদের এটার জন্য আমি পরবর্তীতে একটা ক্লাস নিয়ে নিব। এখন তোমরা কি চাইছো, পরবর্তীতে কি ক্লাস নিব নাকি তোমরা নিজেরা পড়ে নিবা? আমাকে একটু বলো তো, ক্লাস নেওয়া লাগবে নাকি তোমরা জিনিসটা নিজেরা পড়ে নিতে পারবা? আচ্ছা, তাহলে আমি অথরিটিকে জানাবো যে এই জিনিসগুলোতে ওদের সমস্যা আছে। আমি পরবর্তীতে তোমাদের একটা ব্যাকআপ দিয়ে একটা ক্লাস নিয়ে নিব। এটা অনেক বড় টপিক, এই কারণে হচ্ছে এই জিনিসটা এইভাবে পড়ানো সম্ভব না। এরপর দেখো জেনেটিক কোড সম্পর্কে জানবো। জেনেটিক কোডটা হচ্ছে সাংকেতিক সজ্জারূপ, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় কাজে লাগে। তো এটাকে এমআরএনএ কোডও বলা হয়। তো এই কোডটা সম্পর্কে ধারণা দেন, এটা হচ্ছে জেনেটিক কোডটা হয়ে থাকে ট্রিপলেট। এটাই প্রশ্নে আসবে যে জেনেটিক কোড কিরকম, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সেখান থেকে তোমাকে মনে রাখতে হবে, শব্দটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রিপলেট। এটা সম্পর্কে ধারণা দেন হচ্ছে ওয়াটসন আর ক্রিক, এই নামটা মনে রাখবা। এরপর দেখো আরো দুইজন বিজ্ঞানী
আরো দুজন বিজ্ঞানী তারা কি করেছেন 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের জন্য 64 ধরনের ট্রিপলেট কোষ কোড আবিষ্কার করেছেন। তাহলে 64, তাহলে এ পর্যন্ত আবিষ্কৃত ট্রিপলয়েড কোডের সংখ্যা কয়টা? 64টা। তোমার 64টা মনে রাখার দরকার নয়, তুমি মনে রাখবা স্টার্ট কোড আর স্টপ কোড যেগুলো আছে সেগুলো সম্পর্কে মনে রাখবে। দেখো 64 কোডের মধ্যে প্রথম 3টা সেটা হচ্ছে সংকেত সমাপ্তি প্রদানের যে কাজ করে থাকে সেটা হচ্ছে ইউএএ, ইউএজি, তারপর হচ্ছে ইউজিএ। তা আমি মনে রাখতাম এভাবে, দেখো উয়া, উয়াগ, উগা, মানে অদ্ভুত, কিন্তু তাও মনে রাখার জন্য সোজা ইউ ডাবল এ, উয়া, ইউএজি, ওয়াগ, আর হচ্ছে উগা বা হচ্ছে ইউজিএ, এভাবে মনে রাখবা। আর আমরা সবাই জানি এইউজি হচ্ছে আমাদের স্টার্ট কোডন বা এটাকে বলা হয়ে থাকে আমাদের সূচনা কোডন। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখবে, এটা আমি পরবর্তীতে একটা ক্লাস নিব। ডিএনএ থেকে যখন ডিএনএ উৎপন্ন হয় তখন তাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ উৎপন্ন হয় সেই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যখন প্রোটিন উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সলেশন। এই 3টা জিনিস আপাতত মনে রাখো, আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, তো আমি কিন্তু এর মাধ্যমে প্রথম অধ্যায় পুরোটা পড়িয়ে ফেলাম। একটু প্রশ্ন করি, বলো প্লাজমা মেমব্রেনের গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেলটা কে প্রবর্তন করেন? ওয়াটসন, ক্রিক, সিঙ্গার নিকলসন, ড্যানিয়েলে ডেভসন আর হচ্ছে প্যালাডে। বলো। অ্যান্সার আসছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। এরপর আরেকটা প্রশ্ন এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয়? ইলিওপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিরোপ্লাস্ট, ইয়েলোপ্লাস্ট। বলো। শর্করা বা শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড কি হবে অ্যান্সার? আচ্ছা, শর্করার আরেকটা নাম সেটা হচ্ছে অ্যামাইলেজ, তাই না? শর্করার একটা নাম হচ্ছে অ্যামাইলেজ, তাহলে শর্করা বা শ্বেতসার যেটা সঞ্চয় করবে তার নাম কি হবে? অ্যামাইলোপ্লাস্ট। তাহলে এটার অ্যান্সার হবে বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, লাইসোজোম অনুপস্থিত। লাইসোজোম কোথায় অনুপস্থিত? লিভার সেল, রেড ব্লাড সেল, নিউরন সেল, কিডনি সেল। বলো কোথায় অনুপস্থিত? লাইসোজোমটা কোথায় অনুপস্থিত থাকে, একটু অ্যান্সার দিতে হবে, বলো। তোমরা কি আছো? হ্যাঁ, এক একজন এক এক রকম অ্যান্সার, কেউ বলছো বি, কেউ বলছো সি। আচ্ছা সমস্যা নাই, আমরা কিন্তু কিছুক্ষণ আগে শর্টকাট বলে দিয়েছি, সেটা হচ্ছে লিঙ্ক, LIN কে লিভার সেল, ইন্টেস্টাইন সেল আর হচ্ছে নিউরন সেল আর কিডনি সেল এখানে থাকে। তাহলে গৌরী কি হবে এটা দেখো, লাইসোজোমটা অনুপস্থিত থাকে কোথায়? আমাদের রেড ব্লাড সেলে। রেড ব্লাড সেলে লাইসোজোম অনুপস্থিত থাকে। গৌরী তুমি কি বুঝেছো? অনুপস্থিত থাকবে হচ্ছে রেড ব্লাড সেল। ওকে ওকে, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এটা কোন আকৃতির? জে আকৃতির, ভি আকৃতির, আই আকৃতির আর হচ্ছে এল আকৃতির। আমাকে একটু বলো তো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটা কোন আকৃতির? গৌরী ধন্যবাদ, বাকিরা বলো। আহাদ হয়নি। দেখো আই, আই মানে হচ্ছে ওটা হচ্ছে টেলোসেন্ট্রিক। আই হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলো মানে হচ্ছে প্রান্ত, তাহলে টেলোসেন্ট্রিক হচ্ছে প্রান্ত কেন্দ্রিক, তাহলে আইটা হবে টেলোসেন্ট্রিক। ভি আকৃতির যেটা ছিল সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, আর যেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, তাহলে অপশন হবে এ। বুঝা গেছে সবাই? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, যাও তোমাদের 2 মিনিট ব্রেক। তোমাদের যদি কারো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি পরবর্তী চ্যাপ্টার পড়ানো শুরু করবো এরপর। কারো কি কিছু জিজ্ঞাসা আছে বা কিছু বলার আছে? 2 মিনিট ব্রেক, বলো। তখন আমি সব বাই করে দিই।
আমি পড়াশোনা করছি চিটাগং ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে, প্রথম বর্ষ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি যে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো? আমি আসলে ঠিক বুঝতেছি না তোমরা আসলে বুঝতেছো কি না, নাকি আমি বকবক করে যাচ্ছি। আসলে ক্লাসটা আমার গতকালকে 8টায় নেওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে কি আমার এখানে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ক্লাস নিতে পারতেছিলাম না। আমার এখানে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, বিভিন্ন রকম ঝামেলা। ওই কারণে আজকে এসে তোমাদেরকে 4টায় ক্লাস নিতে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন জয়েন করেন স্টুডেন্ট স্টুডেন্ট মাত্র অল্প কয়েকজন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমি চাঁদপুরের। আচ্ছা, আর কোনো প্রশ্ন? নয়তো আমি পড়ানো শুরু করে দেই। আচ্ছা আচ্ছা, মানে একই এলাকার লোক পাওয়া গেছে। ওকে, তাহলে আমি পড়ানো শুরু করে দিচ্ছি। এরপর যে চ্যাপ্টার, ওটা কিন্তু আরো বিরক্তিকর একটা চ্যাপ্টার, আমার নিজেরই খুব বিরক্ত লাগতো এটা পড়তে। সেটা হচ্ছে জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ। খুবই ফালতু একটা চ্যাপ্টার লাগতো আমার নিজের কাছে, কিন্তু তারপর এটা পড়তে হবে। এখান থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসে না, বুঝেছো? কিন্তু তারপরে 1-2 নাম্বারের প্রশ্নের জন্য কিন্তু তোমার দেখা যাবে যে অনেক অনেক পিছিয়ে যাবে। এই কারণে কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, একবার একটু করে হলেও পড়ে রাখবে। আর বায়োলজি হচ্ছে তুমি আমার লেকচারটা শুনবা, শোনার পর পর গিয়ে কি করবে, যেটুকুই শুনেছো হয়তো কিছু বুঝেছো, কিছু কিছু মাথার উপর দিয়ে গেছে, ইটস ওকে, ওটা ব্যাপার না। কথা হচ্ছে তুমি যেটুকুই পড়েছো, পড়া শেষ হলে তুমি গিয়ে একটা যে কোনো ধরনের প্রশ্ন ব্যাংক বা যে কোনো একটা কিছু সলভ করা শুরু করবে, তাহলেই বুঝবে কোন জায়গা থেকে আসলে প্রশ্নটা এসেছে। তো এখানে প্রথমেই হচ্ছে প্রজাতি, জীবগোষ্ঠী, পপুলেশন, এগুলো নিয়ে অনেক ধরনের বকবক করা হয়েছে, ওইটা তোমরা চাইলে নিজেরা পড়ে নিতে পারো, অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখান থেকে যে বন সম্প্রদায়ের যে স্তর বিন্যাসটা, এটা পড়তে হবে। প্রথমে হচ্ছে ওভার স্টোরি, ওভার মানে হচ্ছে উপরের। তাহলে এগুলা এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে সবচেয়ে উঁচু যে বৃক্ষ, সবচেয়ে উঁচু বড় যে বৃক্ষগুলো, ওইগুলো থাকবে ওভার ওভার স্টোরি স্তরে, মানে হচ্ছে উপরের দিকে। এরপর আন্ডার স্টোরি, আন্ডার মানে হচ্ছে নিচে, তাহলে এখান থেকে যে কম, অপেক্ষাকৃত কম উচ্চতার যে বৃক্ষগুলো রয়েছে, এগুলো থাকবে আন্ডার স্টোরি স্তরে। এখান থেকে প্রশ্ন কিভাবে হবে, প্রশ্ন আসতে পারে যে উঁচু বৃক্ষগুলো কোন স্তর গঠন করে, তো অপশন দিয়ে দিবে কয়েকটা, তোমাকে অ্যান্সার করতে হবে ওভার স্টোরি স্তর। এরপর দেখো ট্রান্সগ্রেসিভ স্তর, এগুলো হচ্ছে ছায়াপ্রিয় উদ্ভিদ। তো যেহেতু ছায়াপ্রিয় উদ্ভিদ, এগুলো নিচের দিকে থাকবে। ছায়াপ্রিয় যে উদ্ভিদগুলো অন্য গাছের আড়ালে থাকতে পছন্দ করে, এটা দিয়ে ট্রান্সগ্রেসিভ স্তরটা গঠিত। এরপর চারা স্তর, চারা তো চিনোই, ছোট ছোট যে গাছগুলো সেগুলো। এটা কোথায় থাকবে, এটা একেবারে নিচের দিকেই থাকবে। এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় বৃক্ষের যে চারা বা তৃণ জাতীয় ঘাস জাতীয় যে উদ্ভিদ, সেটা নিয়ে আমাদের চারা স্তরটা গঠিত। এরপর দেখো ভূ সংলগ্ন স্তর, ভূ সংলগ্ন মানে হচ্ছে মাটির সাথে লাগানো যে স্তর, ওই স্তর। ওখানে কি থাকে, প্রচুর পরিমাণে হিউমাস থাকে। হিউমাস মানে হচ্ছে যে কালচে রঙের যে অংশ, ওটা হচ্ছে হিউমাস। এখানে হিউমাস থাকে, তো এই স্তরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পোকামাকড় এগুলো থাকতে পারে। তো এই নামগুলো তুমি একবার করে পড়বা আর একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে জীব উপাদানগুলো। পুকুরের বাস্তু সংস্থান দ্বারা আমরা পড়বো, বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। প্রথমে দেখো উৎপাদক, উৎপাদক মানে হলো যে জিনিসটা খাদ্য নিজে নিজে তৈরি করছে বা সবার খাদ্যের যোগান দিচ্ছে। উৎপাদক মানে হচ্ছে যে উৎপন্ন করছে। তাহলে উৎপাদক কোনটা, উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, যেমন হচ্ছে পুকুরের ফাইটোপ্লাঙ্কটন জাতীয় যে জিনিসগুলো। এরপর দেখো খাদক, খাদক মানে হচ্ছে যারা খায়, যারা নিজেরা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, কিন্তু অন্যের উপর নির্ভর করে থাকে খাবারের জন্য। তো খাদ্যটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক আর হচ্ছে টারশিয়ারি খাদক। তো প্রাথমিক খাদকের মধ্যে রয়েছে হচ্ছে জুপ্লাঙ্কটন, এটা হচ্ছে একেবারে ছোট পোকা জাতীয় জিনিস। সেকেন্ডারি খাদক কি করবে, প্রাথমিক খাদককে খাবে, যেমন হচ্ছে তিতকুটি, মলা, খলিশা ইত্যাদি, ঠিক আছে। এরপর টারশিয়ারি খাদক, টারশিয়ারি খাদক কি করবে, এরা প্রাথমিক এবং সেকেন্ডারি দুই ধরনের খাদককেই খাবে। সেগুলো হচ্ছে গজার, শোল মাছ, বোয়াল মাছ, চিতল, মাছরাঙা, বক। এরপর হচ্ছে বিয়োজক, বিয়োজক হচ্ছে যেগুলো, এই যে প্রাণীগুলো যদি মারা যায় বা তাদের দেহটা যদি পচে যায়, তখন হচ্ছে তাদের দেহটাকে পচানোর যে কাজটা করবে, সেটাই হচ্ছে বিয়োজক। বিয়োজকের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। তো এই জিনিসটা আমি পুকুরের বাস্তু সংস্থানের মাধ্যমে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকে হচ্ছে বাকি যে সমস্ত বনের বাস্তু সংস্থান বা বিভিন্ন সমুদ্রের বাস্তু সংস্থান, সবগুলো একবার করে পড়ে নিবা। তো এখান থেকে প্রশ্ন আসবে টারশিয়ারি খাদক কোনটা,
বা সেকেন্ডারি খাদক কোনটা, এই টাইপের একটা প্রশ্ন করে দিতে পারে। ঠিক আছে, এরপর দেখো ইকোলজিক্যাল পিরামিড। পিরামিড জিনিসটা কিন্তু আমরা সেই 19 থেকে পড়ে আসছি, পিরামিড জিনিসটা আমরা কিন্তু সবাই জানি। তো পিরামিডটাকে এই যে খাদ্য শৃঙ্খলের বিন্যাসের উপর ভিত্তি করে তাদের যে পিরামিড আকৃতির যে নকশা, যে খাদ্যগুলোর খাদ্য শৃঙ্খলের যে নকশা, সেটাকে বলা হয়ে থাকে ইকোলজিক্যাল পিরামিড। তো এটা সর্বপ্রথম ব্যাখ্যাকারণ হচ্ছে চার্লস এলটন। ঠিক আছে, চার্লস এলটন, এই নামটা তুমি মনে রাখার চেষ্টা করবে, আর কিছু না। ইকোলজিক্যাল পিরামিড 3 ধরনের। প্রথম হচ্ছে সংখ্যার পিরামিড। এখানে প্রতিটা খাদ্য স্তরে কি হয়, জীবের সংখ্যাটা দেখানো হয়। কিরকম সংখ্যা, ধরো একেবারে নিচে থাকবে হচ্ছে, একেবারে নিচে থাকবে যে সমস্ত উৎপাদক গুলো রয়েছে, এরপর উৎপাদকের সংখ্যাটা এখানে বেশি থাকবে। এরপর থাকবে হচ্ছে যে সমস্ত প্রথম স্তরের খাদক, তারপর দ্বিতীয় স্তরের খাদক, এইভাবে হচ্ছে তাদের যে সংখ্যার পিরামিড এটা নির্ধারণ করা হয়, অর্থাৎ সংখ্যাটা ছোট থেকে বড় হয়। এরপর হচ্ছে বায়োমাস বা জীবের ভরের। এখানে হচ্ছে ভরের উপর নির্ভর করবে। এখানে মূল জিনিস হচ্ছে শুষ্ক ওজন। এটাকে 3টা ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে মোট শুষ্ক ওজন, তাজা ওজন, আর হচ্ছে মোট ঘনফল। তুমি এই নামটা মনে রাখবে, শুষ্ক ওজন, তাজা ওজন, আর হচ্ছে মোট ঘনফল, এই 3টা জিনিস। ঠিক আছে, বায়োমাসের পিরামিডে প্রতিটা খাদ্য স্তরে মোট বায়োমাস মানে হচ্ছে ওজনের পরিমাণটা দেখানো হয়, যে কোন স্তরে কার ওজনটা বেশি। শক্তির পিরামিডটাতে কি হয়, শক্তির প্রবাহটা দেখানো হয়। এখানে প্রত্যেকটা খাদ্য স্তরে বায়োমাসের শক্তির পরিমাণ নির্দেশ করে। এই জিনিসটা মনে রাখবা যে হচ্ছে একটা পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে যখন শক্তিটা স্থানান্তরিত হয়, তখন যে স্থিতিশক্তিটার পরিমাণ কিন্তু কমে যায়। 80 থেকে 90% কমে যায়, মাত্র 10% শক্তি কিন্তু সে গেইন করতে পারে। ঠিক আছে, ওকে। এরপর আমরা শক্তি প্রবাহটা সম্পর্কে জানবো। শক্তি প্রবাহ হচ্ছে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে শক্তি অর্জন, শক্তির ব্যবহার, আর হচ্ছে শক্তির স্থানান্তর। তো শক্তি অর্জন, প্রথমে একটা জীব কি করবে, সে শক্তিটাকে অর্জন করবে, অর্জন করার পর সে শক্তিটাকে ব্যবহার করবে, এবং সবশেষ কি করবে, সে শক্তিটাকে স্থানান্তর করে দিবে, তাই না? তো শক্তির অর্জন, শক্তির ব্যবহার, আর হচ্ছে শক্তির স্থানান্তর, এই 3টা ভাগে ভাগ করা যায়। শক্তি প্রবাহের যে বৈশিষ্ট্য, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শক্তি প্রবাহটা হচ্ছে একমুখী। শক্তি প্রবাহটা একমুখী। প্রথমে উৎপাদক কি করবে, শক্তিটাকে গ্রহণ করবে, তারপর সেটা বিভিন্ন খাদকের কাছে সে স্থানান্তর করে দিবে। তো শক্তি প্রবাহের যে মূল উৎস সেটা হচ্ছে সৌরশক্তি। সূর্যটা কিন্তু সকল শক্তির উৎস, এটা মনে রাখতে হবে। এবার দেখো, খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষের দিকে যত যাবে, তত কি হবে, তার শক্তির পরিমাণটা তত কমতে থাকবে, শক্তিটা তত পরিমাণ ব্যয় হতে থাকবে। তো এই জিনিসটাই হচ্ছে 10% নিয়ম। মানে হচ্ছে একটা উৎপাদক যতটা খাদ্য ভক্ষণ করবে, ভক্ষণ করার পর সে কি করবে, তার যে খাদ্যটা থাকবে, খাদ্যটা সে ব্যবহার করবে, ব্যবহার করার পর তার বেশিরভাগ শক্তিটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। কিন্তু বাকি যে অন্য আরেকটা জীব যদি তাকে গ্রহণ করে বা তাকে যদি খেয়ে ফেলে, তখন যে শক্তিটা পাবে, মাত্র 10% শক্তি সে গ্রহণ করতে পারবে। তো এই যে এই নিয়মটাই হচ্ছে 10% নিয়ম। এটার প্রবর্তকটা হচ্ছে লিন্ডেনম্যান। এটা খুব বেশিবার প্রশ্নে আসে, যে হচ্ছে লিন্ডেনম্যান 10% নিয়মের প্রবর্তক কে, সেটা লিন্ডেনম্যান। এরপর দেখো, থার্মোডাইনামিক্স এর প্রথম এবং তৃতীয় সূত্র, এটা মেনে চলে, এটা মনে রাখবা। এরপর এখান থেকে পড়বা যে সূর্য থেকে আগত যে শক্তি থাকে, শক্তির মাত্র 0.01% সালোক সংশ্লেষণে কাজে লাগে, বাকিটা কিন্তু এমনি ব্যয় হয়ে যায়। বাকিটা কি করে, সে প্রতিফলন করে দেয়। তো এই জিনিসগুলো পড়লাম আমরা। এরপর দেখো, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন জিনিসটা কি, এটা তোমরা একবার করে পড়ে নিবা। জীবের অভিযোজন, এই জিনিসটা থেকে বেশি প্রশ্ন আসে। অভিযোজন হয়ে থাকে 3 ধরনের: জলজ অভিযোজন, মরুজ অভিযোজন, আর হচ্ছে লবণাক্ত পরিবেশে। তো জলজ বা অ্যাকোয়াটিক যেটাকে বলা হয়, এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। 4টা ভাগ, প্রথমে হচ্ছে জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, সাধারণ বা মেসো উদ্ভিদ, আর হচ্ছে লোনা পানির উদ্ভিদ। তো এটা হচ্ছে পানির প্রাপ্যতার উপর ভিত্তি করে, কে কতটুকু পরিমাণ পানি পাচ্ছে। জলজ উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে কি কি, দেখো, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, যেগুলো হচ্ছে পানিতে ভাসে। যেমন তুমি কচুরি পানা দেখেছো, খুদি পানা বা এরকম উদ্ভিদগুলো দেখেছো, এগুলাতে কিন্তু কোন রকম কোনো কিছুর সাথে কি এগুলো যুক্ত থাকে না, এগুলো এভাবে ভাসতে থাকে, মুক্তভাবে ভাসে। তো এগুলোর উদাহরণটা তুমি পড়বা, সেটা হচ্ছে কচুরি পানা, টোপা পানা, খুদি পানা, স্পাইরোডেলিয়া, তারপর হচ্ছে বুড়ি পানা, আর হচ্ছে মুসাকানি পানা। এই জিনিসগুলো থেকে, উদাহরণটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর দেখো মূলাবদ্ধ, যেগুলো হচ্ছে মূলটা যুক্ত থাকে, যেমন শাপলা দেখেছো, শাপলার মূলটা কিন্তু একেবারে পানির গভীর পর্যন্ত থাকে। পদ্ম, পানিকলা, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে। মূলাবদ্ধ ভাসমান, পত্র ভাসমান জলজ উদ্ভিদ কোনটা।
এরপর নিমজ্জিত জলজ উদ্ভিদ, নিমজ্জিত জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে হাইড্রিলা, নিটেলা। মুক্ত নিমজ্জিত যে উদ্ভিদ এগুলোর মধ্যে রয়েছে পাতা ঝাঁঝি আর হচ্ছে নাজা। এরপর উদাহরণগুলো পড়বা, এই যে মূলাবদ্ধ উত্থিত জলজ উদ্ভিদ এগুলোর মধ্যে রয়েছে পানি মরিচ, কলমিলতা, কেশরদাম। আর উভচর উদ্ভিদ যেগুলো পানিতেও জন্মাতে পারে আর হচ্ছে পানি ছাড়াও পারে জন্মাতে পারে সেগুলো মনে রাখবো, সেগুলো হচ্ছে হেলেঞ্চা, কলমিলতা, কেশরদাম, হোগলা, পানিমরিচ, নলখাগড়া। তো এই যে উদাহরণগুলো এখান থেকে তুমি দেখো, আমি কিন্তু বলে দিলাম যে উদাহরণগুলো এভাবে পড়বা। তো উদাহরণটা পড়াই কিন্তু তোমার জন্য এনাফ, আর কিছু লাগবে না। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বা। বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে দেখো, যেহেতু এটা জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদের কিন্তু কাণ্ডটা কিছুর সাথে যুক্ত থাকে না, তো এই কারণে এদের কাণ্ডটা কিন্তু নরম হয়ে থাকে। কাণ্ডটা নরম হবে, এদের কিন্তু মূল সুগঠিত না, মূল থাকে না। এবং এই যে আমাদের এই সাধারণ উদ্ভিদগুলো রয়েছে এগুলোর কিন্তু পাতায় কিউটিকল থাকে, কিন্তু আমাদের যে জলজ উদ্ভিদ এদের প্রসেদনের জন্য কিন্তু কিউটিকল থাকে না, এদের সম্পূর্ণ দেহ দিয়ে এরা কিন্তু প্রসেদন করতে পারে। এছাড়া এদের কিন্তু বড় বড় বায়ু কুঠুরি থাকে, বায়ু কুঠুরির মাধ্যমে কিন্তু এরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা ধরে রাখে, যেহেতু পানিতে অক্সিজেন পাওয়া যায় না। এরপর দেখো, এরা সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে, এই জিনিসটাই মনে রাখবা। আর এদের যে বংশবৃদ্ধিটা ঘটে অঙ্গজ উপায়ে। তো এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো মনে রাখবা। তোমার যে লিখিত পরীক্ষায় কিন্তু বলে দিতে পারে যে জলজ উদ্ভিদের 2টা বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো, মরুজ উদ্ভিদকে কিন্তু বলা হয় জেরোফাইট। এই জিনিসটা মনে রাখবা যে মরুজ উদ্ভিদকে কি বলা হয়, প্রশ্নে আসবে, তখন তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে জেরোফাইট। তো উদাহরণগুলো পড়বা, শতমূলী, পাথরকুচি, তারপর ফণিমনসা, ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটাকে বলা হয়, আমাদের খেজুর, করবি, শতাব্দী উদ্ভিদ, আকন্দ, এগুলো। তো মরুজ উদ্ভিদ থাকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে খরা এড়ানো উদ্ভিদ, এরা খরা এড়ানোর জন্য কিছু উপায় অবলম্বন করে। আবার কিছু উদ্ভিদ আছে কৌশলে খরা এড়ানো উদ্ভিদ, খরা সহ্যকারী উদ্ভিদ, আর হচ্ছে খরা প্রতিরোধকারী উদ্ভিদ। তো এই নামগুলো জাস্ট একবার করে পড়বা, অতটা গুরুত্বপূর্ণ না। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মরুজ উদ্ভিদের কাণ্ডটা হয়ে থাকে রসালো, যার কারণে হচ্ছে এরা কি করতে পারে, অনেকক্ষণ পর্যন্ত পানি ধারণ করে রাখতে পারে, যেহেতু মরুভূমিতে বৃষ্টি হয় না। এরপর তাদের কিউটিকলটা পুরো থাকে, কিউটিকল মানে হচ্ছে শক্ত একটা আবরণের মতো, এটা পুরো থাকে যাতে করে প্রশোধন প্রক্রিয়া পানিটা তাদের বের হয়ে যেতে না পারে। আবার মোম জাতীয় একটা আবরণে আবৃত থাকে, ঠিক আছে। তো এদের কাণ্ড সবুজ হয়, সালোক সংশ্লেষণ হয়। এদের পত্ররন্ধ্র থাকে না, কেন থাকে না, তার কারণ হচ্ছে আমরা জানি পত্ররন্ধ্র যদি থাকে তাহলে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পানি বের হয়ে যাবে। তো যেহেতু এদের পানি বের হয়ে গেলে এদের সমস্যা, এই কারণে এদের পত্ররন্ধ্র থাকে না, ঠিক আছে। এরপর এদের পাতাগুলো কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। এদের মূলটা কিন্তু অনেক গভীরে প্রবেশ করে, আর এদের মূলগুলো মাটির নিচে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকে, তার কারণ যাতে করে হচ্ছে বৃষ্টির পানি যাতে করে তারা বৃষ্টির পানিটা অনেক দ্রুত শোষণ করতে পারে। এছাড়াও কন্টক জাতীয় উদ্ভিদ থাকে কিছু, এগুলা কি করে প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য এরকম ভাবে তারা নিজেদেরকে অভিযোজিত করে থাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, সাধারণ বা মেসো উদ্ভিদ যেগুলো আমরা সাধারণভাবে দেখে থাকি আমাদের চারপাশে, যেমন হচ্ছে স্বাভাবিক পানিতে বা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এরা জন্মায়, যেমন হচ্ছে আমাদের যে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। তো এখান থেকে প্রশ্ন আসবে যে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এরা কোন ধরনের উদ্ভিদ, এরা হচ্ছে সাধারণ বা মেসো উদ্ভিদ, ঠিক আছে। এরপর লোনা পানির উদ্ভিদ, লোনা পানির উদ্ভিদ তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো সুন্দরবন গিয়েছো, সেখানে যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে লোনা পানির উদ্ভিদ। তো লোনা পানির উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে দেখো বোরো, কেওড়া, পশুর, গোলপাতা, হাড়গোজা, সুন্দরী। তো এই যে উদ্ভিদগুলো এগুলো কিন্তু পড়বা তোমরা, যে এটা লোনা পানির উদ্ভিদ। লোনা প্রাণীর উদ্ভিদ হচ্ছে 4 ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে লিথোফিলাস, স্যামোফিলাস, পেলোফিলাস, হেলোফিলাস। লিথো মানে হলো যেটা শিলা বা পাথরের উপর জন্মায়, লিথোফাইট নামে কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো পাথরের উপর জন্মায়। এরপর স্যামোফিলাস এরা লোনা পানিতে জন্মায়, পেলোফিলাস এরা কাদা মাটিতে জন্মায়, হেলোফিলাস এরা কি করে লবণাক্ত জলাভূমিতে জন্মায়। তো এখান থেকে তুমি এই বৈশিষ্ট্যগুলো এভাবে পড়বা। হ্যালোফাইটের বৈশিষ্ট্য পড়বা। হ্যালোফাইটের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের শ্বাসমূল বা নিউমেটোফোর থাকে। এখান থেকে তোমাকে এটাই প্রশ্ন দিবে যে শ্বাসমূল বা নিউমেটোফোর এটা কোন জায়গায় থাকে, এটা হচ্ছে থাকে হচ্ছে হেলোফাইটে। এই জিনিসটা মনে রাখবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে এদের জরায়ুজে অঙ্কুর উদ্গম ঘটে, অর্থাৎ এদের যে শিশু উদ্ভিদটা রয়েছে, শিশু উদ্ভিদটা যদি মাটিতে পড়ে লবণাক্ততার কারণে এরা কিন্তু জন্মাতে পারে না, তাই এরা কি করে এদের দেহের মধ্যে রেখে এরা অঙ্কুর উদ্গমটা সম্পন্ন করে, এই কারণে এটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুর উদ্গম। আর এদের বড় বড় বায়ু কুঠুরি থাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমরা এভাবে পড়ে নিবা। এরপর দেখো বায়োম সম্পর্কিত পড়া। বায়োম মানে হচ্ছে একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি এবং একই ধরনের প্রাণী নিয়ে গঠিত যে একটা ইকোসিস্টেম, এটাকে বলা হয়ে থাকে বায়োম। তো বায়োম 2 ধরনের, স্থলজ বায়োম আর হচ্ছে জলজ বায়োম।
স্থলজ বায়ুম কোনটা? স্থলজ বায়ুমের মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে ডেজার্ট বা মরুভূমি আমরা পড়লাম। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা, এই জিনিসটা মনে রাখবা। মরুভূমিতে বৃষ্টিপাত কম হয়, 25 সেন্টিমিটারেরও কম হয়ে থাকে বৃষ্টিপাত। আর দেখো গ্রাসল্যান্ড বা তৃণভূমি, এখানের মাটি হয়ে থাকে হিউমাস সমৃদ্ধ, প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এই কারণে এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। সাবানা বায়ুম, সাবানা বায়ুম থেকে মনে রাখবা এই যে আফ্রিকা, আমেরিকা, ভারত আর হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে সাবানা বায়ুম থাকে, এরা হচ্ছে দীর্ঘ শুকনো মৌসুম থাকে এখানে। এরপর তুন্দ্রা বায়ুম, তুন্দ্রা বায়ুমের যে প্রধান উদ্ভিদ মস এবং লাইকেন, এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এবং পৃথিবীর স্থলভাগের 1/10 হচ্ছে তুন্দ্রা বায়ুম। বনভূমি বায়ুম, এটা পড়বা। বনভূমি বায়ুম, বনভূমি বায়ুমটা কোন কোন জায়গায় থাকে সেটা মনে রাখবে। এই যে দেখো অ্যামাজন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ, আফ্রিকার কঙ্গো, ভারত, বার্মা, এই জিনিসগুলো তুমি একবার করে খালি পড়ে নিবা। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, এটা কোথায় থাকে? আমাদের চট্টগ্রাম, সিলেট এবং বার্মা, এই যে অঞ্চলগুলোতে থাকে এগুলো হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। এরপর দেখো ডেসিডুয়াস বা যেটাকে বলা হয় পত্রঝরা, অর্থাৎ একটা সিজনে এসে এদের তাদের যত ধরনের পাতা থাকে সবগুলো পাতা ঝরে যায়। তো এটা মনে রাখবে যে বাংলাদেশের শালবনটা হচ্ছে পত্রঝরা, এটাই প্রশ্ন আসবে যে বাংলাদেশের শালবন কোন ধরনের, সেটা হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী। এরপর কনিকার ফরেস্ট, কনিকার ফরেস্ট সম্পর্কে পড়বে, এদের অধিকাংশটাই হচ্ছে চিরসবুজ। তো তথ্যগুলা তোমরা একবার একবার করে খালি পড়ে নিবা। ম্যানগ্রোভ অঞ্চল হচ্ছে আমাদের এই যে সুন্দরবন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েটল্যান্ড, মানে হচ্ছে এদের যে পানিটা, এদের যে মাটিটা থাকে এটা একটু ভেজা ভেজা ধরনের। জলজ বায়ুম আমরা পড়লাম, জলজ বায়ুম হচ্ছে এখানে পানিতে লবণের পরিমাণ কিন্তু এদের 1%-রও কম। এই যে দেখো যেটা মিঠা পানির বায়ুম রয়েছে, মিঠা পানির বায়ুম এটার পরিমাণ কম, যেমন হচ্ছে পুকুর, হ্রদ, নদী আর জলাভূমি। সামুদ্রিক বায়ুম, এটা হচ্ছে পৃথিবীর 4/3 দখল করে আছে, এবং সবচেয়ে বড় এবং প্রধান বায়ুম হচ্ছে সামুদ্রিক বায়ুম। এটাই প্রশ্নে আসবে যে পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রধান বায়ুম কোনটা, সেটা হচ্ছে সামুদ্রিক বায়ুম। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের প্রাণী ভৌগোলিক যে অঞ্চল সমূহ। দেখো এই প্রাণী ভৌগোলিক অঞ্চল সমূহ কে ভাগ করেন পিএল স্ক্লেটার। সর্বপ্রথম তিনি পক্ষীকুলে, বিভিন্ন ধরনের যে পাখিগুলো রয়েছে তাদের ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে 6টা অঞ্চলে ভাগ করেন। তো এখন দেখো বর্তমানে অনেকগুলো অঞ্চল রয়েছে, এই যে প্রাণী ভৌগোলিক অঞ্চল, প্যালিআর্কটিক, নিআর্কটিক, নিউট্রপিক্যাল, ইথিওপিয়ান, অরিয়েন্টাল আর হচ্ছে অস্ট্রেলিয়ান অঞ্চল। তো এখান থেকে তাদের যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে মনে রাখবে। পলিআর্কটিক থেকে মনে রাখবে যে ক্যাটফিশ, এলিগেটর, তারপর বলগা হরিণ, এই জিনিসগুলো মনে রাখে এনাফ। এরপর দেখো নিআর্কটিক অঞ্চল, এখানে শকুন, এই হামিং বার্ড, প্রশ্নে আসতে পারে যে হামিং বার্ড কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে নিআর্কটিক। এরপর নিউট্রপিক্যাল, নিউট্রপিক্যালে কি কি রয়েছে? কুমির, এই জিনিসটা মনে রাখবে, আর হচ্ছে অ্যানাকন্ডা। ইথিওপিয়ান অঞ্চলে রয়েছে শিম্পাঞ্জি, লেমুর, জেব্রা, জিরাফ এগুলা, আর বাজ পাখি। অরিয়েন্টাল অঞ্চল, অরিয়েন্টাল অঞ্চলের যে ঘড়িয়াল, এটাই প্রশ্নে আসবে যে ঘড়িয়াল কোন অঞ্চলের, ময়ূর কোন অঞ্চলের, এগুলো হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলের। আর একটা হচ্ছে লজ্জাবতী বানর। অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে মনে রাখতে হবে প্লাটিপাস, প্লাটিপাস কোন অঞ্চলের? অস্ট্রেলিয়ান অঞ্চলের। বার্ডস অফ প্যারাডাইস, এরপর হচ্ছে টিয়া। এই কয়েকটা জিনিসই মনে রাখবা তুমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যুগ যুগ ধরে প্রশ্ন এসেছে, বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, বাংলাদেশ হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলে, অরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। এখান থেকে প্রশ্নটা আসে যে বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক। ম্যানগ্রোভ বনাঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে এখান থেকে মনে রাখতে হবে সুন্দরবন, সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশে 62% থাকে। তো বাংলাদেশে সুন্দরবনের 62%, এটাই প্রশ্নে আসে। আর ইন্ডিয়াতে হচ্ছে বাকি অংশটা। ঠিক আছে, এখানে পাখির সংখ্যা, বাঘের সংখ্যা চাইলে পড়তে পারো, কিন্তু তবু মনে থাকে না এই জিনিসগুলো, আসলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। এদের বৈশিষ্ট্য কি? দেখো চিরসবুজ বন, এই জিনিসটা মনে রাখবা যে হচ্ছে এদের দৈনিক 2বার জোয়ার ভাটা হয়, জোয়ারের পানিতে 2বার সিক্ত হয়। এদের মাটিটা কি হয়ে থাকে? লবণাক্ত থাকে, এবং যেহেতু এত পরিমাণে লবণাক্ত থাকে যে মাটি থেকে এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না, এই কারণে তাদের শ্বাসমূল বা নিউমেটোফোর যেটা বলে, মাটি ফুঁড়ে দেখবে এরকম কাটার মতো কিছু অংশ বের হয়ে আসে, এটাকে বলা হয়ে থাকে শ্বাসমূল। এবং এদের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, মাটির পিএইচটা 7-এর কাছাকাছি হয়ে থাকে। প্রধান উদ্ভিদ কি কি? গোলপাতা, সুন্দরী, গেওয়া, এই জিনিসগুলো পড়বা। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1997 সালে 21তম সেশনে কি হয়? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয় কে? ইউনেস্কো। আর বাংলাদেশ সরকার 1999 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়। তো এই জিনিসগুলাই তুমি মনে রাখবা। এবং এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে কনজারভেশনের পদ্ধতি। এখান থেকে প্রশ্ন আসে, কনজারভেশন হয়ে থাকে 2 রকম, একটা হচ্ছে ইন সিটু আর একটা হচ্ছে এক্স সিটু।
ইনসিটু অঞ্চলগুলো হচ্ছে জীববৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চল, এগুলো হচ্ছে হটস্পট নামে অন্তর্ভুক্ত। ইনসিটু মানে হচ্ছে একটা ধরো একটা বন, এই বনটা এখন খুবই বিপন্ন অবস্থায় আছে, এখন তুমি বনের মধ্যেই রেখে তুমি মানুষের চলাচলটাকে সীমাবদ্ধ করে দিলে, ওখানে কোনো মানুষ যেতে পারবে না, তুমি এটাকে সংরক্ষণ করলা যে কেউ ওখানে শিকার করতে পারবে না বা কেউ ওখানে যেতে পারবে না। তো ওই যে সংরক্ষণটা জায়গায় রেখে যে সংরক্ষণ, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তো এরকম হচ্ছে জাতীয় উদ্যান, ইকো পার্ক, সাফারি পার্ক আর হচ্ছে বনজীব অভয়ারণ্য। তো এখান থেকে মনে রাখবা বাংলাদেশের সর্বপ্রথম যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে হিমছড়ি। এটাই প্রশ্নে আসে যে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি, সেটা হচ্ছে হিমছড়ি। আর বাংলাদেশের এই যে রামসাগর আর হচ্ছে নিঝুম দ্বীপ, এগুলো হচ্ছে ছোট জাতীয় উদ্যান। ইকো পার্ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইকো পার্কের নাম হচ্ছে কুয়াকাটা ইকো পার্ক, এই তথ্যগুলো মনে রাখতে পারো। এরপর এই যে বাংলাদেশের বনজীব অভয়ারণ্য, এটা হচ্ছে সুন্দরবন। আরেকটা হচ্ছে দেখো গেম রিজার্ভ, বাংলাদেশে একমাত্র গেম রিজার্ভ ছিল হচ্ছে টেকনাফ, কিন্তু বর্তমানে এটা হচ্ছে অভয়ারণ্য। আর মৎস্য অভয়ারণ্যের মধ্যে রয়েছে টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর। চট্টগ্রামের মাছ প্রজননের কেন্দ্র হচ্ছে হালদা নদী। হালদা নদী বর্তমানে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু রুই মাছের প্রজননের জন্য খুবই একটা সুন্দর এলাকা। এরপর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, এটাই প্রশ্নে আসবে যে টাঙ্গুয়ার হাওর কোন এলাকায় অবস্থিত। সুনামগঞ্জ। মানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না আসলে, কিন্তু আসলে ফালতু ফালতু টাইপের প্রশ্ন আসে। এরপর বিশ্বের সর্ববৃহৎ যে হাওর, সেটার নাম হচ্ছে হাকালুকি হাওর। বিশ্ব ঐতিহ্য হচ্ছে সুন্দরবন। তো এই জিনিসগুলো তুমি মনে রাখবা। আর একটা হচ্ছে এক্সিটু মানে হচ্ছে তুমি ওই এলাকা থেকে সরিয়ে এনে আরেক জায়গায় তুমি নিজের মতো করে, ধরো কিছু জীব বা কিছু প্রাণী হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন তুমি নিজের মতো করে এটাকে সংরক্ষণ করবা। যেমন ধরো কিছু উদ্ভিদ হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি আলাদা করে তোমার মতো করে বিশাল এলাকায় বিভিন্ন ধরনের গাছ লাগালা, তো এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো প্রথম বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, আর সবচেয়ে বড় যে বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এরপর দেখো সিড ব্যাংকে -20°C তাপমাত্রায় বিভিন্ন উদ্ভিদের বীজ হচ্ছে সংরক্ষণ করা হয়। এছাড়াও ফিল্ড জিন ব্যাগ, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের জিনগুলোকে সংরক্ষণ করা হয়। এরপর ইনভিট্রো উপায়, এছাড়া তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়, পরাগরেণু সংরক্ষণ করা হয়। এরপর অতি নিম্ন তাপমাত্রায় তাদেরকে সংরক্ষণ করা হয়, যাতে করে কোনো কালে যদি আমাদের সব প্রাণী বিলুপ্ত হয়ে যায়, এরপরও যাতে করে পৃথিবীতে এদের কিছু অস্তিত্ব থেকে যায়, পরবর্তীতে যাতে তাদেরকে আবার ব্যবহার করা যায়। এরপর দেখো জিন ব্যাংক, আরেকটা হচ্ছে চিড়িয়াখানা। তো এগুলো হচ্ছে এক্সিটু কনজারভেশন। তো এগুলো সম্পর্কে আমরা পড়ে নিলাম। এই অধ্যায় থেকে এগুলোই ছিল পড়া। তো এই অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসে সেটা দেখো। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখো, সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকে, একটু বলো তো আমাকে। উৎপাদক, প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক নাকি টারশিয়ারি খাদক? সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকে? যেহেতু নিচের থেকে উপরের দিকে যাবে, তাই না? নিচের থেকে উপরের দিকে যাবে, তাহলে নিচের দিকে কি থাকে? উৎপাদক। তাহলে সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকবে? সেটা হচ্ছে উৎপাদকের আধিক্য থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো। হ্যাঁ, ধন্যবাদ। এরপর দেখো, ইনসিটু সংরক্ষণের উদাহরণ কোনটা? উদ্ভিদ উদ্যান, বনজীব অভয়ারণ্য, বীজ ব্যাংক, চিড়িয়াখানা। এটার উত্তর কি হবে বলো তো? হ্যাঁ, বি, সেটা হচ্ছে বনজীব অভয়ারণ্য। ধন্যবাদ। এর পরের প্রশ্ন দেখো, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া কোন অঞ্চলের অন্তর্ভুক্ত বলো তো? অস্ট্রেলিয়ান, নিউট্রপিক্যাল, ওরিয়েন্টাল, ইথিওপিয়ান। বলো বলো কোন অঞ্চলের? বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, প্লাটিপাস কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া, ওরিয়েন্টাল রিজন, আফ্রিকা, বাংলাদেশ। কোথায় পাওয়া যায় প্লাটিপাস? কেউ কি বলতে পারবা? হ্যাঁ, ধন্যবাদ। প্লাটিপাস পাওয়া যায় হচ্ছে অস্ট্রেলিয়াতে। তাহলে দেখো, আমরা কিন্তু দুইটা চ্যাপ্টার মোটামুটি তোমাদেরকে ওভারভিউ করিয়ে এসেছি, যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে বা হচ্ছে কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমি যেটুকু পড়ানোর চেষ্টা করলাম, এগুলোর মধ্যে তোমাদের কি কারো কোনো সমস্যা আছে, বা তোমাদের কি মনে বুঝতে সমস্যা হয়েছে, এমন কারো কোনো সমস্যা আছে? এগুলো থেকে কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে যে কোন জিনিসটা থেকে
এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন জায়গায় কোন প্রাণীটা থাকে, কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম কি, কোন অঞ্চলের বৈশিষ্ট্য কি, এরকম এগুলো কিন্তু বেশিরভাগই তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। তো এখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, যেহেতু ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল। এখন আমি কি অ্যাসাইনমেন্ট দিব এটা ভালোভাবে বুঝতে পারছিলাম না, তো এখন আমি ঠিক করেছি অ্যাসাইনমেন্ট হলো এই যে তোমাদেরকে যে চ্যাপ্টারটা আমি পড়ালাম, এখন যে চ্যাপ্টারটা পড়ালাম এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো বৈজ্ঞানিক নাম রয়েছে, যেমন হচ্ছে তোমার সুন্দরবনের যে উদ্ভিদগুলো সেগুলোর বৈজ্ঞানিক নাম, এগুলো কিন্তু প্রশ্নটা বেশিরভাগ সময় বৈজ্ঞানিক নামে আসে। তো তোমাদের কাছে আমার অ্যাসাইনমেন্ট হলো এই যে লাস্ট অধ্যায়ে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে, যতগুলো না তুমি 30টা 40টা যে যে কয়টা পারো বৈজ্ঞানিক নাম এবং তাদের যে নামগুলো, এগুলো একটা সিরিয়ালে লিখে তুমি ছবি তুলে আমাকে জমা দিবা, আমি দেখবো যে কে কে কাজটা করেছো। পারবা? সমস্যা হবে কোনো? তোমরা কি পারবা এটা করতে? ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটাই ছিল তোমাদের হচ্ছে আজকের ক্লাস। আমি জানি না কতটুকু পেরেছি, এটা আমার প্রথম লাইভ ছিল, এর আগে আমি কখনো লাইভ এসে পড়াই নাই। তো যাই হোক, অনেক হয়তো ভুল ত্রুটি ছিল, তোমরা একটু সুন্দরভাবে দেখবা, জিনিসটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা এতক্ষণ সাথে ছিলে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন বা কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তার মানে হচ্ছে কারো মনে হয় না কোনো প্রশ্ন আছে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমি হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে হয়তো কোনো ক্লাস নিয়ে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।